রেকর্ডটা অন করে দেন স্যার। হ্যাঁ করছি। তো এই ট্রায়াঙ্গেলটা করার ফলে আমাদের সুবিধা কি হলো, এটা মনে করেন রাইট আর্ম, এটা হলো কি লেফট আর্ম, এটা হলো কি লেফট লেগ আমাদের, ঠিক আছে। তো এই ট্রায়াঙ্গেলটা করার সুবিধাটা যেটা হলো, এখান থেকে আমরা যদি এই সিগন্যালটা যদি আমরা মেজার করি, মানে আমরা যেটা করলাম এখানে, লিড ওয়ান কি ছিল আপনাদের মনে আছে? লিড ওয়ান কি ছিল? আর এ মাইনাস এল এ। স্যার এল এ মাইনাস আর এ। আচ্ছা, এল এ মাইনাস আর এ, তার মানে এল এটা হলে গিয়ে পজিটিভ আর আর এটা হলে গিয়ে নেগেটিভ। তাহলে আমাদের যে ভেক্টরটা পাবো এই ভেক্টরটা হলে কি এই দিকে। এখন এখানে যে আমরা অ্যাকচুয়ালি ভেক্টরটা মেজার করতেছি, এই ভেক্টরটা আসলে কি মেজার করতেছি আমরা যেটা মেজার করতেছি এই যে কার্ডিয়াক ভেক্টরটা যেটা আছে, এই কার্ডিয়াক ভেক্টরটা আমাদের আইনস্টাইন ট্রায়াঙ্গেলের একটা হাতের মধ্যে যে ছায়াটা ফেলতেছে, এই ছায়াটা হলে গিয়ে আমরা এই ভেক্টরটা দিয়ে মেজার করতেছি। মানে আমরা এইখানে আর এখানে ইলেকট্রোড বসাইলাম, অ্যাম্পলিফায়ারে নিলাম, কিন্তু আমরা আসলে মাপতেছি কি? আমরা আসলে মাপতেছি এই যে এই ভেক্টরটা এখানে যে ছায়াটা ফেলছে, বা প্রক্ষেপণ আমরা যেটাকে বলি, প্রজেকশন, এই প্রজেকশনটা আমরা হলে গিয়ে এখানে মেজার করতেছি। তাহলে এই যে একটা লিড পাইলাম, আরেকটা লিড পাবো হলে গিয়ে এই দিকে, যেটা হলে গিয়ে এই দিকে যে ছায়াটা পড়বে এইটা, আরেকটা পাবো কোথায়? আরেকটা পাবো হলে গিয়ে এখানে যে ছায়াটা পড়তেছে। তাহলে এখানে আমরা টোটাল 3টা ভেক্টর পাইলাম, ঠিক আছে। এখন এই 3টা ভেক্টর তো স্পেসে ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এখন ছড়ানো ছিটানো 3টা ভেক্টরকে আমরা যদি একটা অরিজিনের সাপেক্ষে লিখি, মানে জেনারেলি যে কোনো ভেক্টরই কিন্তু হিসাব করা হয় একটা অরিজিনের সাপেক্ষে, জিরো আমাদের অরিজিনের সাপেক্ষে যদি লিখি, দেখেন এটাকে ফার্স্টে লিখলাম, তাহলে এটার অরিজিন হলে কি এখানে, এইখান থেকে ভেক্টরটা দেখতে হবে এরকম, ঠিক আছে। এখন দেখেন এই ভেক্টরটা যদি অরিজিনের সাপেক্ষে আমরা যদি চিন্তা করি, তাহলে এটা যাইতেছে কি এইদিকে, তাহলে এটা এইখানে যদি আঁকি এটার সঙ্গে প্যারালাল করে, এটা দেখতে হবে এরকম। তারপরে এটা যেটা যেতেছে, এটা যেতেছে হলে কি এইদিকে, তাহলে এটাকে যদি আমরা অরিজিনের সাপেক্ষে আঁকি, তাহলে আমরা এটা পাইতেছি এরকম। সবাই কি বুঝতে পারছেন? এটা আবার বলেন স্যার। তাহলে এটা হলে কি আমাদের লিড ওয়ান, এটা হলে কি আমাদের লিড থ্রি, আর এটা হলে কি আমাদের লিড টু, এটা হলে কি আমাদের লিড টু। তাহলে এটার একটার থেকে আরেকটা অংশে এটার কোণ হলে গিয়ে আপনার টোটাল 60 ডিগ্রি, 60 ডিগ্রি স্যার। ঠিক আছে, 60 ডিগ্রি। বুঝতে পারছেন? তার মানে আমাদের যদি আমরা ক্লাসিক্যাল লিম লিড যদি করি, ক্লাসিক্যাল লিম লিডে আমাদের একটা লিড থেকে আরেকটা লিড অ্যাকচুয়ালি মানে অরিজিনের সাপেক্ষে যদি আমরা হিসাব করি, তাহলে একটার থেকে আরেকটা 60 ডিগ্রি অ্যাপার্ট। আমাদের পরে স্যার L1 থেকে L2 টা হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ 120 ডিগ্রি। মানে এখানে তো 3টা ছড়ানো ছিটানো আছে, এখানে আমরা জাস্ট যেটা করলাম এই 3টাকে নিয়ে একটা অরিজিনের সাপেক্ষে আঁকলাম। মানে আপনি 3টা ভেক্টরকে যদি মাইনাসের সাপেক্ষে আঁকেন, মানে মাইনাসের সাপেক্ষে যদি আঁকেন, মাইনাসটাকে যদি অরিজিন ধরেন, তাহলে এটার এখান থেকে শুরু, এটা এখান থেকে শুরু, এটা এখান থেকে শুরু, 3টাকে এক পয়েন্টে নিয়ে আসলেন, 3টা মাইনাসকে এক পয়েন্টে নিয়ে আসলেন, তখন আপনারা এই ছবিটা আঁকতে পারবেন। বুঝতে পারছেন? এটা হলো কার্ডিয়াক ভেক্টরের মানে অরিজিনাল হার্টের যে অ্যাক্টিভিটি হচ্ছে, এই অরিজিনাল হার্টের অ্যাক্টিভিটির 3টা সাইড থেকে ছবিটা দেখলেন আপনি। যেটা আমি গত ক্লাসে বলছিলাম যে একটা গাড়িকে আপনি যদি রাস্তার এক পাশ থেকে দেখেন, গাড়িটাকে আপনি 2টা জানালা দেখতে পারবেন, কিন্তু গাড়িটাকে যদি আপনি পিছন থেকে দেখেন, তখন গাড়ির শুধু একটা জানালা দেখতে পারবেন। তো কোন অবজেক্টকে আপনি কোন দিক থেকে দেখতেছেন এটার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কি দেখতেছেন। তো আমরা হার্টটাকে এর জন্য 3 দিক থেকে দেখি, মানে মোটামুটি একটা ওভারঅল ভিউ পাওয়ার জন্য আমরা এখানে 60 ডিগ্রি অ্যাপার্টে দেখি, 3টা লিডে দেখি। তো পরবর্তীতে আমরা দেখলাম যে না, এই জিনিসটা এনাফ না, আমরা এটাকে আরো ছোট করতে চাই, এই জন্য আমরা বের করলাম হলে গিয়ে অগমেন্টেড লিম লিড। তারপরে হলো অন্য একটা এক্সিসে দেখার জন্য, জেড এক্সিসে দেখার জন্য আমরা বের করলাম ট্রান্সভার্স লিড। তো টোটাল সব মিলে 12টা লিড। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার যখন ইসিজি যখন আমরা টেস্ট করি তখন ওটার ওয়েভ তো স্যার রেক্টাঙ্গুলার আকারে আছে স্যার, তো এগুলো স্যার ওই তখন তো তাহলে স্যার এই এখানে আপনার যেটা হইতেছে যে আপনার হার্টের, আপনি যখন ইসিজি মাপেন, ইসিজি যখন মাপেন তখন আপনি কিন্তু এখানে যে এসএ নোড থেকে যে সিগন্যালটা তৈরি হইতেছে, এভি নোড থেকে যে সিগন্যালটা তৈরি হইতেছে, আর এই হিসপার্কিন যে বান্ডেল থেকে যে সিগন্যালটা ছড়াই পড়তেছে, এই সবগুলা সিগন্যালের কিন্তু একটা আপনি কি বলবো সামড আপ রূপ আপনি দেখেন, মানে সবকিছু ওই জায়গার মধ্যে আছে। বুঝতে পারছেন? তো মনে করেন এসএ নোড থেকে আপনার যে সিগন্যালটা তৈরি হয়, আমার যতদূর মনে আছে এই সিগন্যালটা দেখতে অনেকটা এরকম, ঠিক আছে, এসএ নোড থেকে যে সিগন্যালটা বের হয়। তারপরে আপনার ইভি নোড থেকে আমার ছবিটা মনে নেই, ইভি নোডের সিগন্যালটা আমার আসলে মনে নেই, ইভি নোডে আবার সামথিং একটা সিগন্যাল বের হয়। তারপর হিসপার্কিন বান্ডেল থেকে আবার আরেকটা সিগন্যাল বের হয়। 3টা সিগন্যালের মধ্যে কিন্তু আপনার ডিলে থাকে। বুঝতে পারছেন? মানে এটা সবার ফার্স্টে হয়,
আমরা যেটা দেখছিলাম। তারপরে এটা যখন এখানে এসে পৌঁছায় তখন ও আবার নিজস্ব একটা সিগন্যাল জেনারেট করে, তখন ও আবার এখান থেকে ছড়ায় দেয়। এই তিনটা সিগন্যালের মধ্যে কিন্তু একটা সার্টেন ডিলে থাকে, মানে ইনস্ট্যান্টে হয় না, একটা ডিলে আকারে থাকে। তো এই তিনটা সিগন্যালকে আপনি যদি যোগ করেন, একটা সিগন্যালের সঙ্গে শুধু একটা সিগন্যাল যোগ করেন, যোগ করার পরে আপনার আলটিমেট রূপটা দেখতে হয় হলে গিয়ে এরকম। জি স্যার, এরকম টাইপের স্যার। মানে আপনি যখন তিনটা সিগন্যালকে যোগ করবেন একটা নির্দিষ্ট মানে টাইমে, মনে করেন তিনটা সিগন্যাল আপনার আছে, একটা টাইমে তিনটা সিগন্যাল আপনার আছে। আপনারা সিগন্যালিং সিস্টেম করছেন EEE 301 কন্টিনিউয়াস করছি স্যার। লিনিয়ার সিস্টেম এন্ড কন্টিনিউয়াস সিগন্যাল এন্ড লিনিয়ার সিস্টেম। জি স্যার। ওই কোর্সের মধ্যে আপনারা করছিলেন না যে তিনটা সিগন্যাল যদি থাকে কেমনে যোগ করতে হয়? তো আপনার এরকম হার্টেরও তিন জায়গা থেকে তিনটা সিগন্যাল জেনারেট হইতেছে, ঠিক আছে? তো এই তিনটা সিগন্যালকে আপনি যদি যোগ করেন, যোগ করলে আপনি এরকম টোটাল একটা সিগন্যাল পাবেন। এটার মানে কিন্তু এটা না যে কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে এরকম একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ তৈরি হইতেছে, এটার মানে এটা না। এটার মানে হলো যোগ বিয়োগ করার পরে এই ফলাফলটা এরকম হয়েছে, মানে ওই পার্টিকুলার সময়ে কার্ডিয়াক ভেক্টরটা এরকম ছিল। তিনটা তাহলে যোগ ফলে স্যার তাহলে ওই মানে 180 অ্যাকচুয়ালি শুধু এই তিনটা না, না না না, আপনি গুলাই ফেলতেছেন। আমরা এখানে লিড নিয়ে কথা বলতেছি, আমরা এখানে বলতেছি হার্টের ভিতরে আসলে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হইতেছে ওটার কথা বলতেছি। হার্টের ভিতরে তো আপনার ইলেকট্রিসিটি উৎপন্ন হইতেছে, তাই না? হার্টের ভিতরে তো ইলেকট্রিসিটি উৎপন্ন হইতেছে, তো এক এক জায়গার ইলেকট্রিসিটির রেসপন্স এক এক রকম। মানে মনে করেন আপনার একটা মিক্সড নেটওয়ার্ক আছে, ঠিক আছে? এই নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পোনেন্ট আছে এবং বিভিন্ন জায়গা থেকে নানা রকম সিগন্যাল আসতেছে। তো এখন একটা সার্টেন টাইমে আপনি যদি ওই নেটওয়ার্কটার ভোল্টেজ বা কারেন্ট মেজার করেন, জিনিসটা আপনার টাইম টু টাইম ভেরি করবে না? ভোল্টেজ ওঠানামা করবে না? আমার কথাটা কি বুঝতে পারছেন আপনি? মানে মনে করেন আপনার কম্পিউটারে কোনো একটা কাজ হইতেছে, ঠিক আছে? আপনার কম্পিউটার তো সারাক্ষণ কাজ করতেছে না, কিছু সময় কাজ করতেছে, কিছু সময় অলস থাকতেছে, আবার কাজ করতেছে। তো আপনি যদি কম্পিউটারে এরকম কাজের ইটা দেখেন যে ও ক্লকটাকে যে ইউজ করতেছে, দেখবেন যে ইউজটা এরকম, মানে কিছু সময় ও কাজ করতেছে, কিছু সময় আবার কাজ করতেছে না, এইভাবে কাজ করতেছে, ঠিক আছে কম্পিউটারটা। এখন আপনি যদি এই সিগন্যালটা দেখেন, এই সিগন্যালটা দেখলে এখন এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করে যে কম্পিউটারটা সবসময় এইভাবে কাজ করবে? না, এটার লাগে একটা নির্দিষ্ট সময়, মানে আমি যদি এটাকে টাইমের অ্যাক্সেস বলি আর এটাকে যদি অ্যামপ্লিটিউড বলি, তাহলে একটা নির্দিষ্ট সময়ে আমরা এরকম ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি, কিন্তু অন্য একটা সময়ে আমরা অন্যরকম একটা ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছি, তাই না? তো ইসিজিটাও কিন্তু সিমিলার, ইসিজিটা কিন্তু এখানে টাইমের রেসপেক্টে, এই সাইডে কিন্তু টাইম, ঠিক আছে, আর এই সাইডে হলো গিয়ে ভোল্টেজ। তো এই ভোল্টেজটা হার্টের, আপনি যে জায়গাতে ভোল্টমিটারটা ধরছেন ওই জায়গার ভোল্টেজটা সময়ের সঙ্গে সঙ্গে কন্টিনিউয়াস ওঠানামা করতেছে। ওঠানামা করার কারণটা কি? কারণ আমার এখানে একবার ভোল্টেজটা তৈরি হইতেছে, এখান থেকে একটু ডিলে দিয়ে এখানে ভোল্টেজটা পৌঁছাইতেছে, ওখান থেকে আবার ডিলে দিয়ে এখানে ভোল্টেজটা পৌঁছাইতেছে। তো সময়ের সঙ্গে কিন্তু পুরো হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ওঠানামা করতেছে, মানে একটা সাইকেলের মতো মেইনটেইন করতেছে, বুঝতে পারছেন? তো এই জন্য এটা টাইমের সঙ্গে আপনার ইসিজিটা ওঠানামা করে। যদি না বুঝে থাকেন তাহলে কোশ্চেন করবেন, কারণ আপনি তো এটা এক্সপেক্ট করেন যে ইসিজি ওঠানামা করবে। আপনার যদি এরকম ফ্ল্যাট লাইন পাইতেন, আপনি শুধু একটা এরকম একটা ফ্ল্যাট লাইন পাওয়া মানে কি, হার্টটা আইদার অলওয়েজ কন্ট্রাক্ট করে আছে অথবা অলওয়েজ এক্সপ্যান্ড করে আছে। কিন্তু হার্টটা তো অ্যাকচুয়ালি সেটা না, হার্টটা তো সময়ের সঙ্গে সঙ্গে বিট করতেছে, তাই না? সংকুচিত হইতেছে আবার প্রসারিত হইতেছে। তাহলে এই যে টোটাল যে ইলেকট্রিক্যাল সিগন্যালটার কারণে সংকুচিত প্রসারিত হইতেছে, ওই সিগন্যালটাও নিশ্চয়ই সময়ের সাথে সাথে ওঠানামা করতেছে, তাই না? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো কি একটা অপারেশনাল এমপ্লিফায়ার আমরা কিভাবে ডিজাইন করব। তো অপারেশনাল এমপ্লিফায়ার ডিজাইন করার জন্য যে কম্পোনেন্টটা লাগবে আমি ওই জিনিসটা প্রোটিয়াসে ডিজাইন করে রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু আনফরচুনেটলি আমার কম্পিউটার ক্র্যাশ করছে এরপরে। তারপর আমি কম্পিউটারে ওএস ইনস্টল করছি আজকে। ওএস ইনস্টল করার পরে আমি আর প্রোটিয়াস ইনস্টল করার সময় পাইনি, এই জন্য আমি আজকে অপারেশনাল এমপ্লিফায়ারটা আপনাদেরকে প্রোটিয়াসে দেখাইতে পারবো না। সো আমি প্রোটিয়াসে না দেখে আপনাদেরকে আমি আজকে শুধু পিডিএফ এ দেখাচ্ছি। আমি নেক্সট ক্লাসে আশা করি অবশ্যই আমি আপনাকে প্রোটিয়াসে সিমুলেশন করে দেখাবো যে এই অ্যামপ্লিফায়ারটা আসলেই কাজ করে, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদেরকে আপাতত পিডিএফটা দেখাচ্ছি শুধু। আচ্ছা, তো জেনারেলি ডিফারেন্স অ্যামপ্লিফায়ার মানে কাকে বলে? কেউ কি বলতে পারবেন ডিফারেন্স অ্যামপ্লিফায়ার কাকে বলে? আপনারা কি পড়ছেন কোনো কোর্সে ডিফারেন্স অ্যামপ্লিফায়ার কি জিনিস? জি স্যার,
স্যার পড়া হয়েছে স্যার কোন ইলেকট্রনিক্স কোর্সে বসছিলেন? পড়া হয়েছে কিন্তু স্যার মনে নেই কিন্তু স্যার মনে নাই? ইলেকট্রনিক্সের আচ্ছা, নাম শুনে কি মনে হয় ডিফারেন্স এমপ্লিফায়ার কি কাজ করে? স্যার ডিফারেন্স এমপ্লিফায়ার মানে অন্যান্য এমপ্লিফায়ার থেকে আর কি ডিফারেন্ট কাজ করবে তাই যতটুকু বুঝি অন্য কেউ বলেন তাহলে। স্যার লেখা ছিল খাতায় কিন্তু এই খাতাটা কাছে নাই স্যার এজন্য বলতে পারলাম না স্যার নাম শুনে আর কিছু মনে হয় না ডিফারেন্স এমপ্লিফায়ার কি করবে? ডিফারেন্স এমপ্লিফায়ার কথাটার মধ্যেই তো আছে যে ও ডিফারেন্সটা বের করবে। দুইটা সিগন্যাল আপনার একটা কোন একটা এমপ্লিফায়ারের মধ্যে দিয়ে আসতেছে, ও এই দুইটা সিগন্যালের মধ্যে আপনার আর ওইটা আলাদা ডিফারেন্সটা বের করবে। পার্থক্য। আমার কথাটা বুঝতে পারছেন? স্যার মানে এমনিতে যে নরমাল এমপ্লিফায়ার বের করি ওটাতে যে একটা সিগন্যাল মানে আউটপুট আসবে ওটার সাথে ভিন্ন রকম আউটপুট দেখাবে তাই না, আপনি একটা এমপ্লিফায়ারের মধ্যে দুইটা সিগন্যাল দিলেন, ঠিক আছে? মনে করেন একটা দিলেন 5 ভোল্ট, একটা দিলেন 2 ভোল্ট। তাহলে ডিফারেন্স এমপ্লিফায়ারের গেইন যদি এক হয় তাহলে এটার আউটপুট কি হবে? একটা সিগন্যাল 5 ভোল্ট, একটা সিগন্যাল হলো কি 2 ভোল্ট। এখানে আপনি গেইন হলে কি এক, যদি গেইন এক হয় সেই ক্ষেত্রে আপনার আউটপুট কত হবে? 2 হবে। স্যার ওয়ানই 5 বিয়োগ 3 2, তাই না? মানে ডিফারেন্স এমপ্লিফায়ার কি করবে সব সময়? ডিফারেন্সটা বের করবে, ঠিক আছে? তো জেনারেলি আমরা ডিফারেন্স এমপ্লিফায়ার একটা অপ অ্যাম্প দিয়ে তৈরি করতে পারি, কিন্তু একটা অপ অ্যাম্প দিয়ে ডিফারেন্স এমপ্লিফায়ার তৈরি করার বেশ কিছু ঝামেলা আছে। একটা স্যার অপ এখানে অ্যাম্প স্যার মানে ইয়া আসবে কত স্যার 3 না 4 না স্যার 3 স্যার আসবে একটা 5 একবার একটা 3, ঠিক আছে? একটা ভোল্টেজ 5 একটা 3, 5 এর থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 2 ভোল্টই পাবেন আপনি। দুই মানে ডিফারেন্স এমপ্লিফায়ারের কাজ হলো কি একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালকে বিয়োগ করা, ঠিক আছে? আপনি এটাকে বলতে পারেন যে এটা ডিফারেন্স বের করতেছে বা সাবট্রাকশন বের করতেছে, এই অনুযায়ী নামকরণ করা হয় আর কি ডিফারেন্স এমপ্লিফায়ার। তো এই জিনিসটা আমরা চাইলে আমরা এখন যে জিনিসটা বানাতে যেতেছি মানে আমাদের লিড 1 বের করার জন্য অ্যাকচুয়ালি কি লাগবে? আমাদের লিড 1 বের করার জন্য আমরা ডান হাত থেকে যে সিগন্যালটা পাইতেছি আর বাম হাত থেকে যে সিগন্যালটা পাইতেছি এই দুটো সিগন্যালের মধ্যে আমাদের বিয়োগ করতে হবে, তাই না? বিয়োগ করলেই তো আমরা লিড 1 বা লিড 2 পেয়ে যাব। এই জিনিসটা তো মোটামুটি সবাই ধারণা করতে পারছেন, যেহেতু আমরা লিড 1 এর ইকুয়েশন জানি যে লিড 1 সমান সমান লেফট আর্ম মাইনাস রাইট আর্ম, মানে কি লেফট আর্ম থেকে যে ভোল্টেজটা পাচ্ছি মাইনাস রাইট আর্ম থেকে যে ভোল্টেজটা পাচ্ছি। এটা করার জন্য তাহলে অবশ্যই আমার একটা ডিফারেন্স এমপ্লিফায়ার লাগবে যে দুইটা সিগন্যালের মধ্যে ডিফারেন্স বের করতে পারবে। তো ডিফারেন্স এমপ্লিফায়ার জেনারেলি আমরা একটা অপ অ্যাম্প দিয়ে বানাতে পারি, কিন্তু একটা অপ অ্যাম্প দিয়ে যদি আমরা বানাই তাহলে এই অপ অ্যাম্পটার মানে এই পুরো ইনস্ট্রুমেন্টার পারফরমেন্স অনেক খারাপ আসবে। খারাপ কেন আসবে? মনে আছে গত ক্লাসে আমরা একটা জিনিস পড়ছিলাম যে পাওয়ার লাইন নয়েজ, আমাদের চারপাশে যে 50 হার্টজের সিগন্যাল আছে এই 50 হার্টজের সিগন্যালের জন্য আমাদের শরীরের ভিতর দিয়ে একটা কারেন্ট পাস করে। এই কারেন্টটা যদি আমরা কোনো ইনস্ট্রুমেন্ট শরীরের সঙ্গে যদি লাগাই তাহলে এই কারেন্টের কিছু একটা অংশ ওই ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে ঢুকে গ্রাউন্ড দিয়ে চলে যেতে পারে, ঠিক আছে? তো এই নয়েজটা আপনি তখন আপনার ইনস্ট্রুমেন্টেশন এন্ডে দেখতে পারবেন। তো ডিফারেন্স এমপ্লিফায়ার থাকার আপনাদের সুবিধা কি? ডিফারেন্স এমপ্লিফায়ার থাকার সুবিধা হলে গিয়ে এই V1 মনে করেন V1 এর জায়গায় আমি এখানে লিখলাম মনে করেন লেফট আর্ম, ঠিক আছে? লেফট আর্ম। আর V2 এর জায়গায় আমি লিখলাম মনে করেন রাইট আর্ম। তাহলে এখানে কি হচ্ছে আলটিমেটলি? এখানে আলটিমেটলি যেটা হচ্ছে যে লেফট আর্মের সিগন্যালটা পজিটিভে যাচ্ছে আর রাইট আর্মের সিগন্যালটা নেগেটিভে যাচ্ছে, তার মানে লেফট আর্ম থেকে রাইট আর্ম বিয়োগ হয়ে আমি রেজাল্টটা পাবো। তো এটা রেজাল্ট হওয়ার সুবিধাটা কি হইতেছে যে লেফট আর্মের সঙ্গে তো আপনার পাওয়ার লাইন নয়েজও আছে, তাই না? আপনার শরীরের মধ্যে দিয়ে একটা নয়েজের ইলেকট্রিক পাওয়ার লাইনের কারণে একটা নয়েজ যাচ্ছে, নয়েজের কারেন্ট যাচ্ছে। এই কারেন্টটা তো দুইটার মধ্যে সমানভাবে আছে, লেফট আর্মেও যতটুকু আছে রাইট আর্মেও ততটুকু আছে। আমার কথাটা বুঝতে পারছেন? তো এখন যেটা হবে যে আপনার যখন বিয়োগ করবেন তখন লেফট আর্ম মাইনাস রাইট আর্ম হবে, ঠিক আছে, কিন্তু এটার সাথে সাথে এই একটা নয়েজ আর একটা নয়েজকে ক্যান্সেল করে দিবে না? কারো কি ব্যাপারে কোনো সন্দেহ আছে যে ক্যান্সেল করে দিবে? দুইটা সেম হলে তো ক্যান্সেল হওয়ার কথা। হ্যাঁ, দুটো সেম হলে ক্যান্সেল হওয়ার কথা, কিন্তু এই দুইটা জিনিস কতটুকু ক্যান্সেল হবে এই জিনিসটার একটা লিমিটেশন আছে। মানে আপনি ইনফাইনাইট পর্যন্ত দিলেন এনপি, যেটা আপনার সিগন্যাল থেকে অনেক বড়, নয়েজটা আপনার সিগন্যালের থেকে অনেক বড়, এটাকে এত সহজেই আপনি চাইলে ক্যান্সেল করে দিতে পারবেন না। দেখা যাবে সামান্য পরিমাণ মিসম্যাচ যদি থাকে
এই দুইটা সিগন্যালের মধ্যে সামান্য পরিমাণ মিসম্যাচও যদি থাকে, সেই ক্ষেত্রে এই জিনিসটা অ্যাম্পলিফাই করে বিপুল একটা ভয়ঙ্কর একটা অবস্থা হবে। তো এই জিনিসটা কতটুকু আপনার ক্যান্সেল করতে পারে, সেই ক্যান্সেলেশনের পরিমাণটাকে আমরা এই ম্যাট্রিক্সটা দিয়ে প্রকাশ করি, যেটাকে আমরা বলি হলো গিয়ে CMRR, কমন মোড রিজেকশন রেশিও। মানে এই পাওয়ার লাইন নয়েজটা বা কমন যে নয়েজটা, দুটো সিগন্যালের মধ্যে যে কমন সিগন্যালটা আছে, এই কমন সিগন্যালটা কতটুকু ক্যান্সেল করতে পারবে, এই জিনিসটা আমরা এই ম্যাট্রিক্সটা দ্বারা প্রকাশ করি, CMRR। আপনাদের জন্য এতটুকু জানলেই হবে, এটা হিসাব নিকাশ আপনাদের শিখা লাগবে না। এই জিনিসটা আমরা ডেসিবেলে হিসাব করি, যে কতটুকু অ্যাটেনুয়েট করছে, মানে যতটুকু যেই নয়েজটা ছিল, এই নয়েজটা আপনার ইনপুটে যতটুকু ছিল আউটপুটে কতটুকু কমে গেছে, অ্যাটেনুয়েট করছে। এই জিনিসটাকে আমরা প্রকাশ করি CMRR দিয়ে, কমন মোড রিজেকশন রেশিও। ঠিক আছে, এই কমন মোড রিজেকশন রেশিওটা অ্যাম্পলিফায়ার টু অ্যাম্পলিফায়ার ভ্যারি করে। মনে করেন কোন একটা অ্যাম্পলিফায়ারের মধ্যে আপনি বেশি তার ইউজ করছেন, লম্বা লম্বা তার ইউজ করছেন, ঠিক আছে, তখন এই তারগুলো কিন্তু আপনার অ্যান্টেনা হিসেবে কাজ করবে, ওরাও পাওয়ার লাইন নয়েজটাকে নিজেদের মধ্যে প্রবাহিত করতে দিবে। সেই ক্ষেত্রে আপনার CMRR খারাপ হয়ে যাবে তখন। আবার আপনি যদি ছোট ছোট তার ইউজ করেন, তাহলে দেখা যাবে সেই ক্ষেত্রে আপনার CMRR ভালো থাকবে। আপনি যদি এই অ্যাম্পলিফায়ারটা চারপাশে একটা শিল্ডিং ইউজ করেন, তারপরে আপনি যদি ভালোভাবে আপনি স্কিন প্রিপেয়ার করেন, মানে পেশেন্টের স্কিনটা ভালোভাবে ঘষে নেন যদি, তখন দেখা যাবে আপনার CMRR ইমপ্রুভ করবে। উল্টা যদি হয় তাহলে দেখবেন যে CMRR কমে যাবে, মানে রিজেক্ট করার রেশিওটা কমে যাবে। এখন একটা অপ অ্যাম্প ইউজ করার থেকে দুইটা অপ অ্যাম্প ইউজ করাতে আপনার সুবিধা যেটা হয়, একটা সুবিধা যেটা হয় আপনাদেরকে আমি বলতে পারি, যে তিনটা অপ অ্যাম্প ইউজ করার ফলে দেখেন একটা অপ অ্যাম্প কিন্তু এখানে মোটামুটি একটা বাফারের মতো কনফিগারেশন আছে, এই অপ অ্যাম্পটা কিন্তু আবার এখানে বাফারের মতো কনফিগারেশন আছে। বাফার মানে কি আপনারা জানেন তো, তাই না? বাফার বা ভোল্টেজ ফলোয়ারের নাম শুনছেন আপনারা? না স্যার, ভোল্টেজ ফলোয়ার। আচ্ছা, বাফার হলে কি এমন একটা সার্কিট যেটা আমরা অপ অ্যাম্প দিয়ে বানাই, যে ইনপুটে যেটা দিবেন আউটপুটে সেটাই পাবেন। বুঝতে পারছেন? মানে আপনার কাছে সিম্পলি যদি ইনভার্টিং একটা বাফার যদি আমরা বানাই, মানে এরকম একটা অপ অ্যাম্প, এখানে হলে গিয়ে প্লাস আর এখানে মাইনাস, ঠিক আছে, আপনি বাফারটা এরকমই মনে হয় এখান দিয়ে বানাবো, সরি না এরকম না, এটা প্লাস এটা মাইনাস যদি হয় এখানে এরকম, বাফার সার্কিটটা হলো গিয়ে এরকম, যে আপনি এখানে ইনপুটে যেটা দিবেন আউটপুটে সেটাই পাবেন। আমার যতদূর মনে পড়ে, আপনারা একটু চেক করেন ঠিক বলছেন নাকি। বাফার সার্কিটটা অনেকটা এরকম, এটাকে বলে ভোল্টেজ ফলোয়ার। উল্টাও হতে পারে, এখানে প্লাস এখানে মাইনাস হতে পারে, আমার ঠিক স্মরণ নেই, একটু চেক করে দেখেন আপনারা। তবে এটা জাস্ট একটা অপ অ্যাম্প, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, এটা জাস্ট একটা টার্মিনাল আপনার আউটপুটের সঙ্গে শর্ট করা থাকে, আর একটা টার্মিনালকে আমরা ইনপুট হিসেবে ইউজ করি। তো এইখানে আপনি যে ভোল্টেজটা দিবেন এখানে আপনি একই ভোল্টেজটাই পাবেন, এই জন্য এটাকে বলা হলো ভোল্টেজ ফলোয়ার বা বাফার, একই ভোল্টেজই ফলো করে। তো আমার কোশ্চেন হলো কি, আমি যদি এই জিনিসটি ইউজ না করে সিম্পল একটা তার যদি ইউজ করতাম, কন্ডাক্টর যদি ইউজ করতাম, তাহলে তো আমি জানি যে একটা কন্ডাক্টরের এই সাইডেও যে ভোল্টেজ থাকে এই সাইডেও একই ভোল্টেজই থাকে, এটাকে আমরা বলি একটা নোড, তাই না? আপনারা যারা ইলেকট্রিক সার্কিট 1 করে আসছেন ওনারা জানেন যে একটা নোড কাকে বলে। তো এটাও একটা নোড, এটাও সেম নোড, তাই না? তাহলে আমার এই তারটা ইউজ না করে বাফারটা ইউজ করে লাভটা কি? অনেক সার্কিটে আপনি দেখবেন বাফার আছে, কিন্তু এই বাফার থাকার কারণটা কি? কারো কোনো আইডিয়া আছে কি কারণে আমরা বাফার ইউজ করি? স্যার এরকম কি তারে কোনো রকম লস হয় বা বাফারের মাধ্যমে আমরা কোনো লস পাবো না, মানে যেটা দিব ইনপুট না ওটাই পাইতেছি? না, লসের সঙ্গে কোনো কানেকশন নেই, কারণ আমার মনে হয় বরঞ্চ তারের লস কম হবে। ঠিক আছে স্যার, এই যে ইনপুটে আউটপুটে স্যার যেটা পাই এটা স্যার আবার ফিডব্যাক হিসেবে স্যার পাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু এটা তো আপনি তার দিয়েই পাইতে পারতেন, তাই না? মানে তার দিয়ে আপনি বলতেছেন এখান থেকে ফিডব্যাক পাবে, মানে আউটপুট চেঞ্জ হলে এটার ফিডব্যাক পাবে আর ইনপুটটা ওই অনুযায়ী চেঞ্জ হবে, এটা কিছু জি স্যার। না এরকম কিছু না। এটা জাস্ট সিম্পলি একদিকে ভোল্টেজকে ফলো করবে, মানে এখানে যে ভোল্টেজ থাকবে ইনপুটে ও জাস্ট আউটপুটে ওই ভোল্টেজটাই দেখাবে, এই বাদের কিচ্ছু না। এটা ব্যবহার করার সুবিধা যেটা, আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে দেখবেন যে আমরা জানি যে একটা অপ অ্যাম্পের ইনপুটের রেজিস্ট্যান্স কত থাকে বা ইম্পিডেন্স কত থাকে, ইনপুট ইম্পিডেন্স কত থাকে? স্যার হাই থাকে অনেক। অনেক হাই থাকে, ঠিক বলছেন, মানে থিওরিটিক্যালি ইনফিনিটি, ঠিক আছে,
আর প্র্যাকটিক্যালি অনেক হাই থাকে। আউটপুট ইম্পিডেন্স কত থাকে? 0 থাকে। দেখেন এইটার সঙ্গে এটার একটা কানেকশন আছে, আমরা কেন বাফার ইউজ করি। এখন মনে করেন আপনি এই জিনিসটা জাস্ট মাথায় পিন করে রাখেন, ঠিক আছে? এই জিনিসটা মাথায় পিন করে রাখেন, পিন করে রেখে এখন এখানে আসেন। এখন আপনি মনে করেন হাতের মধ্যে একটা ইলেকট্রোড লাগাইছেন, ঠিক আছে? লেফট আর্মে একটা ইলেকট্রোড লাগাইছেন, রাইট আর্মে আরেকটা ইলেকট্রোড লাগাইছেন। খুবই ভালো কথা, কোনো সমস্যা নেই। এখন আপনার হাতের যেখানে আপনি ইলেকট্রোডটা লাগাইছেন ওই জায়গাটা একটা ইম্পিডেন্স আছে, তাই না? আমরা পড়ছিলাম যে কন্টাক্ট ইম্পিডেন্স, মনে আছে আপনাদের? যেই জায়গাতেই মনে করেন আপনি হাতের মধ্যে ইলেকট্রোড লাগাইছেন ওই জায়গায় একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে না, এবং ওখানে একটা ক্যাপাসিটেন্সও আছে, দুইটা মিলে ওখানে একটা ইম্পিডেন্স তৈরি হবে। সিমিলারলি রাইট আর্মে এখানে আপনি যে ইলেকট্রোডটা লাগাইছেন ওখানেও তো একটা ইম্পিডেন্স তৈরি হবে। বুঝতে পারছেন আমার কথাটা? কার কোনো কোশ্চেন আছে ইম্পিডেন্সের ব্যাপারে? স্যার এখানে একটা রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স, দুটো মিলে একটা ইম্পিডেন্স হ্যাঁ, তৈরি হবে। একটা ইম্পিডেন্স তৈরি হবে। আমি জাস্ট রেজিস্ট্যান্সটা আঁকতেছি, ঠিক আছে? কিন্তু আপনারা জানেন যে এখানে একটা ইম্পিডেন্স তৈরি হবে, রেজিস্ট্যান্সও থাকবে, ক্যাপাসিট্যান্সও থাকবে। আমি শুধু রেজিস্ট্যান্সটা আঁকছি। এখন একটা জিনিস চিন্তা করেন, আমরা জানি যে যে কোনো অ্যাম্পলিফায়ারের গেইন, যে কোনো একটা অ্যাম্পলিফায়ার সার্কিট, ঠিক আছে? যে কোনো একটা অ্যাম্পলিফায়ার সার্কিটের গেইন কিসের উপর ডিপেন্ড করে? এটার ইনপুটের রেজিস্ট্যান্স কত আর ফিডব্যাক লুপে ইম্পিডেন্স কত, এই দুইটার উপর ওর গেইন নির্ভর করে না? হ্যাঁ। এটা কি সবাই মনে করতে পারতেছেন? দেখেন তো চিন্তা করে। ফিডব্যাক বাই ইনপুট, এটাকে আমরা বলি আরএফ আর এটাকে আমরা বলি আরআই বা আর1। মানে এই জিনিসগুলো কিন্তু পড়ছেন আপনারা, কিন্তু জাস্ট তখন জানতেন না যে কেন পড়তেছি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এমন কিছুই আপনাদেরকে পড়ানো হয়নি যে জিনিসটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে না। আমি সবচেয়ে বেশি আফসোস করে যে জিনিসটা নিয়ে আমার স্টুডেন্ট লাইফের, যে আমি ইলেকট্রনিক্স 2টা একদমই খারাপ করে পড়ছি, কারণ টিচারটা ভালো ছিল না, আমিও ভালো করে পড়ালেখা করিনি, কোনো মতে টেনে টেনে পাস করে গেছি। সিজিপিতে তেমন একটা প্রভাব পড়ে নাই, কিন্তু আমি আলটিমেটলি এই কোর্সটা সম্পর্কে তেমন কিছু শিখতে পারিনি। এই জিনিসটা নিয়ে অনেক ভালো ছিল কিন্তু আমরাই শিখতে পারি নাই স্যার। আমাদের এখন ট্রেজারার স্যার উনি আমাদের নিয়েছিল। আচ্ছা, তাহলে তো আপনাদের অনেক কিছু শেখার কথা। ইলেকট্রনিক্স 1টা অনেক ভালো বুঝছিলাম, স্যারটা ভালো ছিল, নাম কি জানি রে? ইলেকট্রনিক্স 1টা তো হ্যাঁ সায়াম স্যার অনেক ভালো বোঝায়। ইলেকট্রনিক্স 1টা একটু তুলনামূলকভাবে ইজি, ইলেকট্রনিক্স 2 এর তুলনায়। স্যার ওইটা তো অনেক ইজি, দুইটা তিনটা টপিক। ইলেকট্রনিক্স 2 এর মধ্যে আপনার ফিডব্যাকের অনেক সার্কিট আছে, তো এটা একদম মাথা মুথে আউলা যায় পুরো। অনেক ভালো বোঝাইছে, কিন্তু আসলে আমরা ঠিকমতো ধরতে পারি নাই, স্যারের পড়াটা নিতে পারি নাই, মানে আমাদের মাথার উপর দিয়ে গেছে। আমারও মাথার উপর দিয়ে গেছিল ইলেকট্রনিক্স 2, আমি যখন পড়ছিলাম আমার মাথার উপর ভাবনা অনেক বড়, বেশি আচ্ছা আমরা তো এটা নিতে পারি না স্যারের মতো, স্যার ভাবে আমরা সব পারি এমন আর কি। বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে আপনারা এতটুকুই জেনে রাখেন যে একটা অপ এম্পের ইনপুট এবং ফিডব্যাকের রেজিস্ট্যান্সের উপরে আপনার ওই অপ এম্পটা কতটুকু গেইন দিবে ওইটা ডিপেন্ড করে, ঠিক আছে? আমার যতদূর মনে পড়ে, আমি যদি ভুল না হই, তাহলে এটার গেইনটা, এটা যদি একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হয় তাহলে এটার গেইনটা হবে হলো -RF/R1, ঠিক আছে? -RF/R1, এইটা আপনার গেইনটা নির্ধারণ করবে। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, -RF/R1 মানে এটা ইনভার্ট হয়ে যাবে, সিগন্যালটা ইনভার্ট হয়ে যাবে। খালিয়ান ওয়াটার দে খাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমরা এই জিনিসটা কেন বুঝলাম, এই জিনিসটা শিখে আমাদের কি লাভ হলো? দেখেন, আপনার লেফট আর্ম আর রাইট আর্মে দুইটা ইলেকট্রোড লাগাইছেন, তো জেনারেলি আমাদের কমন সেন্স যেটা বলে যে খুব ছোট চান্স আছে যে দুইটা রেজিস্ট্যান্স একই সাইজের হবে, এবং এটাই বেশি প্রবাবল, মানে এটাই বেশি হওয়া সম্ভব যে আপনার এই দুইটা রেজিস্ট্যান্স আলাদা হবে, একটা আরেকটার থেকে ভিন্ন মানের হবে। তো ভিন্ন মানের যদি হয় তাহলে আপনার ডান হাতের সিগন্যালটা যেভাবে অ্যাম্পলিফিকেশন হবে, বাম হাতের সিগন্যালটা কিভাবে অ্যাম্পলিফিকেশন হবে? হবে না, কারণ আপনার দুইটার ক্ষেত্রে R1টা চেঞ্জ হয়ে যেতেছে। স্যার অল্প একটু চেঞ্জ হলে পরে অনেক বেশি রিপল, হ্যাঁ অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনি যদি একটা বাফারের মাধ্যমে সিগন্যালটা নেন, আমরা জানি যে বাফারের ইনপুট ইম্পিডেন্স হলো কি ইনফিনিটি। একটা বাফারের মাধ্যমে আপনি যদি ইনপুট নেন, এখন এখানে মনে করেন সামান্য একটা মিসম্যাচ হয়েছে, সামান্য একটা ডেল্টা আর আছে, এই ডেল্টা আরটা কি আপনি টের পাবেন, উদ্দেশ্য পাবেন এখানে? কেন পাবেন না? কারণ ইনফিনিটির সঙ্গে আপনি ডেল্টা আর যোগ করেন, R1 ইউজ করেন, আর স্কোয়ার যোগ করেন, যা মন চায় যোগ করেন, ইনফিনিটি কিন্তু ইনফিনিটিই থাকবে। বুঝতে পারছেন? মানে ইনফিনিটির সঙ্গে যদি ছোটখাটো একটা রেজিস্ট্যান্স যোগ করেন, এটা কিন্তু তেমন একটা প্রভাব পরবর্তী স্টেজে পড়বে না। আর এই জন্য আপনার একটা অ্যাম্পলিফায়ারের থেকে একটা অপ এম্প ইউজ করে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার বানানো হচ্ছে 3টা অপ এম্প ইউজ করে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার বানানোটা এই জন্য প্রেফারেবল।
কারণ এটা যদি আপনি বানান তাহলে আপনি দেখবেন যে দুইটা সিগন্যালকে আপনি দুইটা বাফারের মধ্যে দিয়ে অ্যাম্পলিফায়ারের মধ্যে নিতেছেন। মানে এটা হলো কি আপনার মেইন অ্যাম্পলিফিকেশন স্টেজ, ঠিক আছে? এটা হলো কি আপনার মেইন অ্যাম্পলিফিকেশন স্টেজ, আর এটা হলো কি আপনার সেকেন্ডারি অ্যাম্পলিফিকেশন স্টেজ। এই সেকেন্ডারি অ্যাম্পলিফিকেশন স্টেজ আপনি যদি একটা বাফারের মাধ্যমে সিগন্যালটা নিতে পারেন তাহলে এখানে সামান্য ছোটখাটো কিছু মিসম্যাচ যদি থাকে ওই মিসম্যাচটা পরবর্তীতে আর তেমন একটা বোঝা যায় না। আমার কথাটা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা তিনটা অ্যাম্পলিফায়ার ইউজ করে যে অ্যাম্পলিফায়ারটা বানাই, এই অ্যাম্পলিফায়ারটার নাম আমরা দিছি হলো কি ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। এটা একটা স্পেশাল টাইপের ডিফারেন্স অ্যাম্পলিফায়ার। মানে এটার কাজও একই, ডিফারেন্স বের করাই, কিন্তু এটা একটু সফিস্টিকেটেড। এটার সুবিধাটা কি, এটা সিএমআরটা অনেক হাই, কমন মোড রিজেকশন রেশিওটা অনেক হাই, যেটার কারণে আপনার 50 হার্টজের নয়েজের ইমপ্যাক্ট কম দেখা যায়। মানে আমরা যারা শহরী অঞ্চলে বেশি থাকি ওদের জন্য এই ধরনের অ্যাম্পলিফায়ার ইউজ করা বাদে অন্য কোনো অল্টারনেটিভ নাই, আমাদেরকে এই ধরনের একটা অ্যাম্পলিফায়ার ইউজ করতেই হবে পাওয়ার লাইন নয়েজটাকে ক্যান্সেল করার জন্য। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে খুবই ভালো। তাহলে আপনাদেরকে এখান থেকে যে জিনিসটা সিম্পলি জানতে হবে সেই জিনিসটা হলো কি আপনার গেইনের ইকুয়েশন। মানে আপনি ভোল্টেজ আউটে এখানে যে ভোল্টেজটা পাবেন সেটার ইকুয়েশনটা জানতে হবে। এটার ইকুয়েশনটা কেন জানতে হবে? কারণ আমরা তো ইসিজি পাই হলে 20 মিলিভোল্টের। তো এই 20 মিলিভোল্টের সিগন্যালটাকে আমরা যাতে 1 থেকে 5 ভোল্টের মধ্যে বড় আকারে দেখতে পারি ওটার জন্য আমাদের অ্যাপ্রোপ্রিয়েট একটা গেইন সিলেক্ট করতে হবে। ওই গেইনটা আমরা হিসাব করি এই ইকুয়েশনের মাধ্যমে। ভি আউট সমান সমান V1 মাইনাস V2 টাইমস 1 প্লাস 50K টা হলো গিয়ে আপনার এই R1 R3 R2 R4 এটার ভ্যালু। এই জিনিসটা দেখলে মনে হয় ভুল হবে, তাহলে আমি আগের এটা দেখি। এই যে এটা হলো কি ইকুয়েশন, যে R2 V1 minus V2 R2 divided by R1 1 plus 2 R5 plus RG। এই জিনিসটা আপনারা চাইলে লিখে রাখতে পারেন। তবে সুবিধার জন্য আমরা যে জিনিসটা করি, আমি যখন নিজেও সার্কিট যখন বানাইছি তখন আমরা সুবিধার জন্য যেটা করি, আমরা সবসময় R2 সমান সমান R1 ধরি। এই যে দেখেন এখানে যে R2 আছে, এই R2 আর R1 আমরা জেনারেলি একই ভ্যালু ধরি। তারপরে আপনার R3 আর R5 যেটা আছে এটার ভ্যালু আমরা একই ধরি। মানে R1 R2 R3 R4 এই সবগুলোর ভ্যালু আমরা একই ধরি হিসাবের সুবিধার জন্য। তো এই ইকুয়েশনটা আপনারা মনে রাখবেন যে V1 minus V2 R2 divided by R1 1 plus 2 R5 by RG। তো যেহেতু আমরা R2 সমান সমান R1 ধরি সবসময়, মানে R2 সমান সমান R1 সমান সমান সবগুলো রেজিস্ট্যান্স সমান, তো সেই ক্ষেত্রে আপনার ইকুয়েশনটা এটা দাঁড়ায় V1 minus V2 times 1 plus 2R by RG। কারণ এটা কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে, আর 2R5 করলে অ্যাকচুয়ালি Rই থাকবে, মানে যেটা আপনি R ধরছেন আর RG। এখানে আপনার ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের আপনি আরেকটা সুবিধা দেখতে পারবেন। ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের আরেকটা সুবিধা কি বলেন তো? এটা দেখে আপনারা কি বুঝতে পারতেছেন এই ইকুয়েশনটা দেখে? এখানে স্যার আরজি স্যার, আরজি স্যার কিসের থেকে আসলো স্যার? আরজি হলো কি যে এইটা মাঝখানে যে রেজিস্ট্যান্সটা আছে না, দুইটা ইনপুট অপ এম্পের, ওটার মাঝখানে রেজিস্ট্যান্সটা হলো কি আরজি, ঠিক আছে? আর বাকি সবগুলো রেজিস্ট্যান্সের মান সমান, বাকি যে 5টা রেজিস্ট্যান্স আছে মান সমান। এইটা আরজি, এই যে মাঝখানের এটা হলো কি আরজি। এখন তাহলে এই ইকুয়েশনটা দেখে আপনারা কোনো অ্যাপারেন্ট সুবিধা দেখতে পারতেছেন যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ইউজ করে আমার সুবিধাটা কি হলো? দেখেন আমরা যখন কোন একটা অ্যাম্পলিফায়ার বানাবো আমরা তো জেনারেলি অ্যাম্পলিফায়ারের যখন গেইন চেঞ্জ করি, আপনি মনে করেন স্পিকারের যে আপনার ভলিউম বাড়ান কমান বা ফ্যানের মনে করেন স্পিড বাড়ান কমান, আপনি কি করেন? বেসিক্যালি একটা নব ঘুরান, তাই না? একটা ডায়াল ঘুরান, ডায়াল ঘুরানোর পরে আপনি দেখেন যে স্পিকারের ভলিউমটা আপ ডাউন হইতেছে বা ফ্যানের স্পিডটা আপ ডাউন হইতেছে। তো ওই নবটার ভিতরে বেসিক্যালি কি থাকে? একটা পটেনশিওমিটার থাকে, তাই না? যেটাকে আমরা বলি ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তো আমরা যখন নবটা ঘুরাই তো ডিফারেন্ট টাইপের রেজিস্ট্যান্স সিলেক্ট করে এক একটা ডিফারেন্ট রেজিস্ট্যান্সের জন্য একটা ডিফারেন্ট স্পিড পাই আমরা, বা একটা নির্দিষ্ট ভলিউম পাই স্পিকারের, ঠিক আছে? এখন আপনি যে ফ্যানের যে গেইন চেঞ্জ করলেন বা স্পিডটা চেঞ্জ করলেন, এটার জন্য আপনি কয়টা রেজিস্ট্যান্স চেঞ্জ করতেছেন? একটা। তো যে কোনো অ্যাম্পলিফায়ারের আপনার যখন আপনি একটা ইউজারকে দিবেন বা একটা জিনিস যখন আপনি বাজারজাত করবেন, তখন আপনার ডিজায়ার কি থাকবে? আপনার ডিজায়ার থাকবে যে আমি শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স চেঞ্জ করব, সেটাতেই আমার পুরো সিস্টেমে আমি যে ডিজায়ার্ড ইফেক্টটা দেখতে চাচ্ছি ওটা দেখতে পারবো। আমার কথাটা বুঝতে পারছেন? এখন আপনি যদি দুইটা ইনপুট দুইটা অ্যাম্পলিফায়ার যদি ইউজ করতেন,
মানে দুইটা ইনপুটের জন্য যদি দুইটা অ্যাম্পলিফায়ার ইউজ করতেন তাহলে কিন্তু আপনার দুইটা ইনপুটের জন্য দুইটা ডিফারেন্ট ফিডব্যাক রেজিস্ট্যান্স এবং ইনপুট রেজিস্ট্যান্সের ভেরিয়েশন করা লাগতো। আমার কথাটা কি বুঝতে পারছেন? কিন্তু এখানে আপনার ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার থাকাতে আপনার সুবিধা যেটা হয়েছে, আপনি শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স চেঞ্জ করবেন আরজি, আপনার পুরো সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনি এখানে যদি একটা পটেনশিওমিটার বসায় দেন, আপনি সিস্টেমটা বানাইলেন, আপনি ইঞ্জিনিয়ার, আপনি শুরুতেই সিস্টেমটা বানাইলেন R5 R1 R2 R3 R4 R6 সবগুলাকে আপনি একই ভ্যালু দিয়ে বানাইলেন। মানে এগুলো একদম পুরো পিসিবি বা আপনার যে প্রজেক্ট বোর্ড আছে এই প্রজেক্ট বোর্ডের মধ্যে আপনি একদম সোল্ডার করে বসাই দিলেন এই সবগুলা। আর এই আরজির জায়গাতে আপনি শুধু একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স রাখলেন। তখন আপনার সুবিধা কি হবে? আপনি এখানে এটারে শুধু ডায়াল ঘুরে বাড়ায় আপনি পুরো সিস্টেমের গেইন কন্ট্রোল করতে পারবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি দুইটা ডিফারেন্ট অ্যাম্পলিফায়ার ইউজ করতেন, মানে আপনি ডান হাতের জন্য একটা অ্যাম্পলিফায়ার ইউজ করলেন, বাম হাতের জন্য একটা অ্যাম্পলিফায়ার ইউজ করলেন, করার পরে আপনি তারপরে ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের ভিতরে নিলেন, তাহলে কি সমস্যা হইতো? এখানে আপনার ফিডব্যাক রেজিস্ট্যান্সটা চেঞ্জ করা লাগতো, এখানে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা চেঞ্জ করা লাগতো, এখানে ইনপুট রেজিস্ট্যান্সটা চেঞ্জ করা লাগতো, এখানে ইনপুট রেজিস্ট্যান্সটা চেঞ্জ করা লাগতো। তো এখানে একের অধিক রেজিস্ট্যান্স চেঞ্জ করা লাগতো, আপনার মোদ্দা কথা হলে একের অধিক রেজিস্ট্যান্স চেঞ্জ করা লাগতো। কিন্তু এখন আপনি শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স চেঞ্জ করে আপনি পুরো সিস্টেমের গেইনটা চেঞ্জ করতে পারতেছেন। আচ্ছা, আলমামুন হাত তুলছেন, আপনি কিছু বলবেন? না স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝছি স্যার, সমস্যা নেই। তাহলে ভাইবাতে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে ইসিজি তো চাইলে আমরা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার দিয়েও মেজার করতে পারি, ডিফারেন্স অ্যাম্পলিফায়ার দিয়েও মেজার করতে পারি, তাহলে আমরা কেন ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার দিয়ে মেজার করি? আমি আশা করি আপনারা এই কোশ্চেনটার উত্তর দিতে পারবেন। আর অবশ্যই আপনারা এই গেইনের সূত্রটা মুখস্থ করবেন, এই জিনিসটা সবার মুখস্থ থাকা চাই। কারণ আমি যদি পরীক্ষাতে আপনাকে কোনো কোশ্চেন দিই যে আমি এত গেইন দেখতে চাইতেছি, আমি 1000 টাইম গেইন দেখতে চাইতেছি, আর এর ভ্যালু এত, আর জির ভ্যালু বের করে দেখো, তাহলে আমি আশা করবো অবশ্যই আপনার অঙ্কটা করতে পারবেন। বুঝতে পারছেন সবাই? স্যার আপনার কোশ্চেনটা বুঝি নাই। আমি 1000 গেইন দেখতে চাই, বুঝতে পারছেন? তা 1000 গেইন যদি আমি দেখতে চাই, এটার মানে কি? এটার মানে হলো কি ভি আউট ডিভাইডেড বাই ভি ইন সমান সমান কত? 1000। এটার মানে তো গেইন, মানে আউটপুট ইনপুটের তুলনায় কতটুকু বাড়তেছে, এটাকেই তো আমরা গেইন বলি। তাহলে ভি নট বাই ভি আইটাই হলো গিয়ে 1000। তাহলে আপনি ভি আউটটাকে এইটাকে এই সাইডে নিয়ে আসেন, তাহলে এটা সমান সমান আপনি 1000 লিখে দিতে পারলেন। তাহলে বাকি রইল কি 1 + 2r বাই rg। এখন আপনি r এর ভ্যালু জানেন, আমি আপনাকে বলে দিলাম, মনে করেন r এর ভ্যালু 10 কিলো ওহম, তাহলে আপনি rg এর ভ্যালু বের করতে পারবেন না? ভাই এটা হ্যাঁ হ্যাঁ যেটাই আসবে আর কি, পারবেন। তো এই জিনিসটা এর আপনাদের জানা আগের থাকতে হবে। কোশ্চেন কি ছিল? আপনাদেরকে জানতে হবে যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ইউজ করার অ্যাডভান্টেজ কি কি, কেন আমরা ডিফারেন্স অ্যাম্পলিফায়ার ইউজ না করি, ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ইউজ করি। ঠিক আছে? কারণ একজন এই মেডিকেল ইঞ্জিনিয়ার হিসাবে আপনাদের অবশ্যই এই জিনিসটা জানা থাকা দরকার। আপনাদের যদি কখনো সার্কিট বোর্ডে হাত দিতে হয়, তখন আপনারা চাইলেই এখানে যে পটটা আছে, আপনারা দেখবেন এই আরজির জায়গাতে সবসময় একটা পটেনশিওমিটার থাকে। এই পটেনশিওমিটারটা কিভাবে বাড়ায় কমায় আপনি সিগন্যালটা অ্যাপিয়ার করতে পারবেন, তখন আপনি এই জিনিসটা খুব সহজেই বুঝে যাবেন। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে এই জিনিসটা প্রোটিয়াসে করে দেখাবো, সিমুলেশন করে দেখাবো যে আমরা অ্যাকচুয়ালি এখানে যে সিগন্যাল দিই আর এখানে যে সিগন্যালটা দিই, এখানে ওটার বিয়োগ হয়। স্যার খাতায় একটু আপনি করে দেখাইবেন? মনে করেন স্যার আপনি 500 গেইন দেখতে চাচ্ছেন স্যার, তখন আমরা কিভাবে করব? একবার যদি দেখাইতেন শুধু। আচ্ছা ঠিক আছে, মনে করেন আমরা যদি 500 গেইন যদি দেখতে চাই, জি সমান সমান যদি 500 আপনার বলে দেওয়া থাকে, এই জিনিসটা বলে দেওয়া আছে, আর ধরলাম যে আর এর ভ্যালু দেওয়া আছে 10 কিলো ওহম। তাহলে এখন ফার্স্টে আমরা তাহলে ইকুয়েশনটা লিখবো। ঠিক আছে? আমাদের ইকুয়েশনটা হলো কি এটা, v1 - v2 1 + 2r বাই rg, এটাই তো আমাদের ইকুয়েশন, তাই না? তাহলে আমরা কিন্তু গেইনের মানটা কোথায় বসাবো? গেইনের মানটা আমরা বসাবো হলে গিয়ে এখানে, কারণ এটা মানেই তো গেইন। গেইন মানেই তো হলে গিয়ে আউটপুটের সঙ্গে ইনপুটের রেশিও কত। তো এটা আমাদের ইনপুট, দুটার বিয়োগফল হলে কি আমাদের ইনপুট, আর আউটপুটটা হলে কি ভি নট। তাহলে এই জিনিসটা হলে কি আমাদের 500 আমরা জানি। তাহলে এটা সমান সমান দাঁড়াচ্ছে হলে কি 1 + 2 × 10k আর ডিভাইডেড বাই rg।
এখন এখান থেকে যদি আমরা RG বের করতে চাই স্যার এটা 1 মাইনাস হবে না স্যার? আমি ভুলে গেছি 1 মাইনাস হবে না 1 প্লাস হবে 1 প্লাস হবে। 1 প্লাস আছে স্যার। আচ্ছা 1 plus। 1 প্লাস হবে। তাহলে এখানে যেটা হবে RG সমান সমান যেটা দাঁড়াবে আপনার 2 গুণ 10k ডিভাইডেড বাই 499। তো এটা যদি হিসাব করেন তাহলে আপনি জেনে যাবেন যে 500 গেইনের জন্য আপনার রেজিস্ট্যান্স কত থাকতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তবে স্যার জেনারেলি এটা বড় আমরা করতে পারলাম না তো। কি বড় করতে পারেন নাই? স্যার কোথা থেকে কোথায় আসলে বোঝা যাচ্ছে না স্যার। বুঝছি বুঝছি। আমি আপনাদের কোশ্চেনটাই বুঝতেছি না, কোথা থেকে কোথায় আসলো। মানে এটা হলো আপনার ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ারের গেইনের সূত্র। মানে আপনার ইনপুটে কতটুকু সিগন্যাল আছে এটা আপনি যদি জানেন, আপনি যদি এটার থেকে আউটপুটে দেখতে চান সিগন্যালটাকে, তখন আমরা এই সূত্রটা ইউজ করি। আমাদের ইসিজি জেনারেলি আমাদের অ্যাকশন পটেনশিয়াল কত? আমাদের জেনারেলি অ্যাকশন পটেনশিয়ালের অ্যামপ্লিটিউড কত বলেন তো? আপনাদের তো কিছুদিন আগে ভাইবা ছিল, সবার মুখস্থ থাকার কথা। 5 ভোল্ট স্যার। পুরো স্যার ওইটা 20 মিলিভোল্ট, তাই না? 20 তো মিলিভোল্ট। আপনার ডান হাত আর বাম হাতের সিগন্যালটা 20 আপনি যখন মিলিভোল্ট। বিয়োগ করেন, মনে করেন এই ডান হাত আর বাম হাত দুটার মধ্যেই তো 20 মিলিভোল্টের সিগন্যাল আসতেছে, একটা জায়গায় পিক আসতেছে আবার কমতেছে, তাই না? তো জেনারেলি আমাদের ইসিজি সিগন্যালটার পিক আমরা পাই হলে কি 2 মিলিভোল্ট, মানে যোগ বিয়োগ করার পরে আমাদের জেনারেলি পিকটা থাকে 2 মিলিভোল্ট। তো 2 মিলিভোল্টকে আমরা যদি 1 থেকে 5 ভোল্টের মধ্যে দেখতে চাই, মানে জেনারেলি আমরা ইসিজিটা যখন মেজার করি, যেহেতু ব্যাটারি দিয়ে চালাই, তো অনেকগুলোতেই 5 ভোল্টের মধ্যে আমরা ইসিজি দেখতে চাই, তখন আমরা জেনারেলি এটাকে 1000 টাইমস গুণ করি। 1000 টাইমস যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে 2 ভোল্টে দেখতে পারবো। বুঝতে পারছেন? মানে আমাদের অরিজিনাল অ্যাকশন পটেনশিয়ালটা 20 মিলিভোল্ট, কিন্তু দুইটা সিগন্যালের মধ্যে আপনি যখন যোগ বিয়োগ করবেন তখন তার 20 মিলিভোল্ট পাবেন না, কারণ দুইটা সিগন্যালের পিকই 20 মিলিভোল্ট। তখন দেখা যায় আলটিমেটলি আমরা 2 মিলিভোল্ট পর্যন্ত পিক পাই হাইয়েস্ট। তো আমাদের জেনারেলি 1000 টাইমস গেইন পাওয়া লাগে। তো 1000 টাইমস গেইনের যদি আমি হিসাব করতে চাই যে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে 1000 এর জন্য, তখন আমি সিম্পলি V0 আর V1 মাইনাস V2 রেশিওটা বের করব 1000 বের করে আমি এই সূত্র দিয়ে RG এর মানটা বের করতে পারবো। আপনি মনে করেন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার যদি হন, তাহলে আপনি কি করবেন, আপনি হলে সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু নেবেন 10k দিয়ে আপনি একদম সোল্ডার করে দিবেন বোর্ডের সঙ্গে, আর মাঝখানে RGর জায়গাতে একটা পটেনশিওমিটার রাখবেন। তারপরে পটেনশিওমিটারটাকে আমরা এই ডিজায়ার্ড পজিশনে রেখে হিসাব করব। পেজ বড় হয় না, দেখতে পারতেছেন না? সুজন আহমেদ ডাবল ক্লিক করো, না হয় পিন করে রাখো প্লিজ, তাহলে বড় হইবে। ডাবল ক্লিক করছি তাও তো হইতেছে না। এখানে 3 ডট একটা অপশন, 3টা ডট আছে, ওইটাতে ক্লিক করলে পিন ভিডিও অপশন আছে একটা। ঠিক আছে, কারো কি কোনো কোশ্চেন আছে গেইন নিয়ে আরো? 199টা আসলো কিভাবে স্যার? কারণ আপনার সূত্রের মধ্যে 1 প্লাস আছে, তো 1টাকে আপনি যদি এই সাইডে নিয়ে যান তখন 500 মাইনাস 1 করলে এটা 499। 499। তখন 1টাকে মাইনাস না করে তো আমি নিচে নিয়ে ঠিক আছে আসতেছি। স্যার, আমি বুঝি 199। আমি ভাবলাম 100 এর জন্য। ও আমার লেখা খারাপ এজন্য স্যার হচ্ছে। কনফিউজ। ঠিক আছে, তাহলে না এখানে না হলে স্যার, কি তা না। আপনাদের ইসিজি শেষ, ঠিক আছে? মানে এতটুকু পর্যন্তই আমাদের ইসিজি শেখার উদ্দেশ্য ছিল, যে ইসিজি অ্যামপ্লিফায়ারটা কিভাবে বানাতে হয়। তো মনে করেন আপনি শরীরের থেকে তো বিভিন্ন জায়গা থেকে সিগন্যাল আনতেছেন, তাই না? এক সময় লেফট আর্ম থেকে আনতেছেন, এক সময় লেফট লেগ থেকে আনতেছেন, একটার থেকে আরেকটা বিয়োগ করতেছেন। তো জেনারেলি আমরা যেটা করি যে একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার ইউজ করি, কিন্তু ইনপুটটাকে আমরা সুইচ করি বিভিন্ন সুইচিং সার্কিটের মাধ্যমে, ট্রানজিস্টর ইউজ করে আমরা সবগুলোই ইনপুট সবগুলো থেকে সিগন্যাল এট এ টাইম নিতে থাকি, কিন্তু অ্যামপ্লিফায়ারে কোনটা যাবে এটা আমরা সুইচ করে ডিটারমাইন করি। মনে করেন আপনি লিড 1 দেখতে চাইতেছেন, তখন ট্রানজিস্টর গুলো কি করে যে আপনার লেফট আর্ম আর রাইট আর্মের সিগন্যালটা অ্যামপ্লিফায়ারে পাঠায়, আর বাকি সবগুলোকে অফ করে রাখে। আবার আপনি মনে করেন এখন লিড 2 দেখতে চাইতেছেন, তখন ও শুধু লেফট লেগ আর লেফট আর্মের সিগন্যালটা পাঠায়, বাকিগুলোকে কেটে রাখে, সুইচ দিয়ে অফ করে রাখে। এভাবে আমরা একটা অ্যামপ্লিফায়ার ইউজ করি পুরো শরীরের যতগুলো লিড আছে সবগুলো লিড মেজার করতে পারি। এখন তাহলে এটা সুবিধাটা কি হইতেছে? সুবিধাটা 1 নম্বর যেটা হইতেছে যে আপনার খরচ অনেক কমে যেতেছে সুইচিং সার্কিট ইউজ করার ফলে। কারণ আপনার একটা মাত্র অ্যামপ্লিফায়ার কিনতে আপনার যে টাকা খরচ হয়, আপনি যদি 6টা বা 7টা অ্যামপ্লিফায়ার কিনতে যেতেন তো আপনার খরচ পড়তো 6 থেকে 7 গুণ। আর এক একটা অ্যামপ্লিফায়ারের দাম হলে গিয়ে 1200 টাকা 1500 টাকা করে। তো 6-7টা অ্যামপ্লিফায়ার যদি ইউজ করতে হতো সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ
এক্সপেন্স হইতো আপনার। তো সেই এক্সপেন্সটা আমরা রিডিউস করে একটা সুইচিং সার্কিটের মাধ্যমে, বুঝতে পারছেন? তো এইভাবে আমরা বিভিন্নভাবে, আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছি, আমরা বিভিন্নভাবে সার্কিটটাকে অপটিমাইজ করে নিচ্ছি যে কম খরচে আমরা যাতে সবাইকে স্বাস্থ্য সেবা দিতে পারি। আচ্ছা, আর ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের আরেকটা অ্যাপ্লিকেশন হলো গিয়ে আমাদের শরীর থেকে আমরা যত বায়ো পটেনশিয়াল গ্যাদার করি, মনে করেন আপনি ইইজি মেজার করবেন। আপনাদের কি কারো ইইজি সম্পর্কে আইডিয়া আছে? ব্রেন থেকে আমরা যে সিগন্যালটা নিই ইইজি, কেউ কি কখনো দেখছেন ইইজি করতে? আমি দেখি নাই। ইইজি নামও শুনেন নাই কখনো? তাহলে আমি খুব অবাক হবো যদি আপনারা বলেন নামও শুনেন নাই কখনো। স্যার নাম শুনছি, ইইজি শুনি নাই, ইলেকট্রোএনসেফালোগ্রাফ নাকি যেন। তবে ইসিজি শুনছি। এটা নতুন, একেবারেই নতুন। দাঁড়ান আমি তাহলে আপনাদেরকে একটা ভিডিও দেখাই, দেখেন। এটা হলো একটা হসপিটালের প্রমোশনাল ভিডিও, ঠিক আছে? একটা বাচ্চার ইইজি করবে। দেখছেন এগুলো হলো কি ইইজি ইলেকট্রোড, এগুলো হলো কি ইইজি ইলেকট্রোড। ইইজি ইলেকট্রোড টোটাল থাকে 32টা। ইইজি ইলেকট্রোড টোটাল থাকে 32টা, মানে অনেকগুলো ইলেকট্রোড লাগে। ইসিজির তুলনায় ইইজিতে অনেকগুলো ইলেকট্রোড লাগে। ইসিজিতে মাত্র 10টা ইলেকট্রোড লাগে। ইইজিতে মাথার মতো ছোট একটা জায়গাতে আপনার 32টা ইলেকট্রোড প্লেস করতে হয়। তো ইলেকট্রোড গুলো আপনারা যদি দেখেন, দেখবেন যে ইলেকট্রোড গুলা এরকম বাটনের মতো, মানে মাঝখানের জায়গাটা ভিতরের দিকে বাঁকানো, দেখতেছেন সবাই? আমি আশা করি এই জিনিস সবাই উত্তর দিতে পারবেন যে মাঝখানের জায়গাটা কেন বাঁকানো। আর ওটা তো ওইটা যেন ধরে থাকে স্যার, এই জন্য লেগে থাকার ক্লিক জন্য, করলে হাওয়ার কারণে স্যার লেগে থাকে স্যার, মানে ভিতরে না, হাওয়া। এটা তো পুরো উল্টা বলছেন, পুরো উল্টা বলছেন, একদম উল্টা উত্তর হয়েছে আপনার। আর আপনার হচ্ছে ওই ভেতরের বাতাসটা বের করে দিয়ে, বাতাসটা বের হয়ে যায়। হচ্ছে আপনার ওটা দিয়ে মানে অনেকটা আটকায় থাকে গেট। না না না, এখানে আটকায় থাকার সঙ্গেও সম্পর্ক আছে, কিন্তু এই টোটাল জিনিসটা আটকানোর জন্য না। এয়ার গ্যাপের জন্য স্যার, এয়ার গ্যাপ যেন না থাকে আর কি, মাঝখানে যেখানে লাগাইবো ওইটার সাথে। গোল করলে আরো এয়ার গ্যাপ বেশি তৈরি হলো না, ফ্ল্যাট করে দিলে এয়ার গ্যাপ কম থাকতো। তাহলে স্যার ওইখান থেকে কি স্যার ইয়ার বার করা হয় এটা দিয়া? এখানে ফ্লোটিং ইলেকট্রোড তৈরি করা হয়। ফ্লোটিং ইলেকট্রোডের কথা মনে আছে আপনাদের? ফ্লোটিং ইলেকট্রোড জিনিসটা কি বলেন তো? স্যার ওই যে ভাসমান হচ্ছে ইলেকট্রোড অ্যাসাইনমেন্টে ছিল, ফ্লোটিং ইলেকট্রোডের সুবিধাটা কি? ভুলে গেছি। ফ্লোটিং ইলেকট্রোড হলে গিয়ে আপনার শরীরের মধ্যে আপনার যদি মুভমেন্ট আর্টিফেক্ট হয়, যখন পেশেন্ট নড়াচড়া করে, মনে আছে মুভমেন্ট আর্টিফেক্টের কথা? জি স্যার আছে। পেশেন্ট যদি নড়াচড়া করে তখন কি হয়, আপনার হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যায় বা এয়ার গ্যাপটা ছোট হয় বড় হয়, তখন আপনার কি হয়, আপনি রেজাল্ট ঠিক মতো পান না। হ্যাঁ, রেজাল্টের অ্যাকুরেসিটা ভালো না। আবার কি হয়, আরেকটা সমস্যা কি, আপনার চামড়া তো স্মুথ না, আপনার চামড়ার মধ্যে অনেক বাম্পস আছে। তো আপনি যদি এরকম একটা মেটালের প্লেট যদি আপনার চামড়ার উপরে বসান, তখন কি হয়, এই প্লেট আর আপনার চামড়ার মাঝখানে অনেক জায়গাতে এয়ার গ্যাপ তৈরি হয়। তখন আপনি কি করেন, ওই জায়গাতে কন্টাক্ট ইম্পিডেন্সের কারণে আপনার রেজাল্টের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো এইখানে যদি মাঝখানে জায়গাটা ফাঁকা রাখেন আর এই ভিতরের ফাঁকা জায়গাটা আপনি যদি একটা কন্ডাক্টিভ জেল দিয়ে ভরে দেন, ওই ক্যাপাসিট্যান্স তৈরি হবে স্যার ওর মধ্যে। হ্যাঁ, কন্ডাক্টিভ জেলি দিলেন, ঠিক আছে, কন্ডাক্টিভ জেলি দিয়ে তারপরে যদি আপনি চামড়ার উপরে বসান, তো 1 নম্বর আপনার মুভমেন্ট আর্টিফেক্ট কম হবে, কারণ এখানে একটা ফ্লোটিং ইলেকট্রোড তৈরি হবে, ঠিক আছে। আর 2 নম্বর হলে গিয়ে আপনার জেলটা সব জায়গায় ফিল করে দিবে। সব জায়গায় ফিল করে দিলে কি হবে, মাঝখানে যে ক্যাপাসিটেন্সটা তৈরি হওয়ার চান্স ছিল ওই চান্সটা কমে যাবে। এই জন্য এখানে মাঝখানে কাপের মতো গোল একটা জায়গা তৈরি করা হয়, যাতে এই জায়গার মধ্যে আপনি জেল ভরে রাখতে পারেন। স্যার জেল কি স্যার আগে বড় হয় না স্যার, লাগানোর পরে স্যার উপর দিয়া? জেল লাগানোর আগে এটার মধ্যে জেলটা ভরা হয় আগে, মানে এই জায়গার মধ্যে পেস্ট আছে না, টুথপেস্টের মতো, এখানে অল্প একটু দেওয়া হয়, স্যার লাগানো হয়। এটা আমি নিজে ইউজ করছি। আমি এটা ইউজ করতে গিয়ে আমি এমন শক খাইছিলাম নাকে, আমার নাকে এখনো দাগ আছে। মানে ডিসি রেলের সঙ্গে শর্ট হয়ে গেছিল কোনোভাবে গ্রাউন্ডটা, তো 5 ভোল্টের শক খাইছিলাম একটা নাকে। এই জিনিসটা জেনারেলি গোল্ড দিয়ে বানানো হয়। ভালো ইজির যে ইগুলা আপনার এই ইলেকট্রোড গুলো, এগুলো গোল্ড দিয়ে বানানো হয়, মানে এগুলো অনেক দাম। গোল্ড দিয়ে, হ্যাঁ, আমি যেটা ইউজ করছি গোল্ড দিয়ে বানানো, অনেক দাম। ইজি মেশিনের অনেক দাম। ইজি তো এই জন্য আপনি দেখবেন সব হসপিটাল আপনি ইজি করতে পারবেন না, কারণ ইজির যে আপনার ওয়েভ, আমরা একটু আগে যে ইসিজির ওয়েভটা দেখলাম, ইসিজি ওয়েভের অ্যামপ্লিটিউড কত জানি দেখছিলাম?
অ্যামপ্লিটিউড কত স্যার মিলিভোল্ট? 2 ও মিলিভোল্ট, মিলিভোল্ট 2 মিলিভোল্ট দেখছিলাম, ঠিক আছে। এই ইসিজি হলে গিয়ে 20 তো হয় প্রথমে ছিল, তারপর 2 বললে না 2 হলো 20 কারণ তো আপনার হচ্ছে এটার 20 তো আপনার অরিজিনাল সিগন্যাল, অরিজিনাল হ্যাঁ। সিগন্যাল 20, কিন্তু যোগ বিয়োগ হওয়ার পরে তখন এই জিনিসটা 2 ভোল্ট হয়ে যায় আর কি, 2 মিলিভোল্ট। 2 ভোল্ট হয়ে যায়। তো 2 ভোল্টের সিগন্যালটা আপনি 1000 টাইমস অ্যামপ্লিফাই করলেই দেখতে পারেন। ইজি সিগন্যালটা হলে কি 200 মাইক্রোভোল্ট, 200 মাইক্রোভোল্ট মানে আপনার ইসিজি সিগন্যাল থেকে 10 গুণ ছোট। তো ওখানে আপনার 10,000 টাইমস অ্যামপ্লিফাই করতে হয়, 10,000 টাইমস আপনার 1 লাখ টাইমস অ্যামপ্লিফাই করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় আশেপাশে নয়েজের ইফেক্ট অনেক বেশি পড়ে, এই জন্য ইজি মেশিনের দামও বেশি আপনার। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি কিভাবে করে ইজি। ইসিজির মতোই স্যার, একই কাজ। একই কাজ, একদম সেম কাজ, একদম সেম অ্যামপ্লিফায়ার। মানে আমরা এই মাত্র যে অ্যামপ্লিফায়ারটা পড়লাম ওই অ্যামপ্লিফায়ারটা দিয়েই একটা ইজি সার্কিট বানানো সম্ভব। আমি এটা নিজে বানায় দেখছি যে আপনি মনে করেন চোখ বন্ধ করতেছেন খুলতেছেন, তখন আপনি ইজি সিগন্যালটা চেঞ্জ হয়, ঠিক আছে। আবার মনে করেন কিছু চিন্তা করতেছেন বা রিল্যাক্সড আছেন, তখন আপনার ইজি সিগন্যালটা চেঞ্জ হয়। ইজি সিগন্যালের বিভিন্ন কতগুলো পার্ট আছে, আলফা আছে, গামা আছে, তো এগুলো চেঞ্জ হয়। আপনি ঘুমাইতেছেন আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। তো আমি নিজে টেস্ট করে দেখছি যে হ্যাঁ আপনার বাসায় বানানো অ্যামপ্লিফায়ারও কাজ করে, একদম ঠিক যে অ্যামপ্লিফায়ারটা দিয়ে বানাইলাম এই অ্যামপ্লিফায়ারটা দিয়ে ইজি মেশিন বানানো সম্ভব, কোনো পার্থক্য নেই। বানাতে কত খরচ পড়ে? বানাতে কত খরচ করে এটা আসলে বড় কথা না, বড় কথা হলে কি এটা আপনি মেডিকেল গ্রেডে বানাতে পারবেন না। মানে আপনি মনে করেন 1 চ্যানেল বা 2 চ্যানেল বানায় দেখলেন, কিন্তু এই যে 32টা লিডের যেটা এটা বানাতে পারবেন, এটা বানাতে অনেক খরচ পড়বে, কারণ এটা সুইচিং সার্কিটটা অনেক সফিস্টিকেটেড। স্যার কি দিয়ে বানাইছিলেন? আমি লিড বানাইছিলাম হলে কি আপনার দিয়ে এগুলো ছিল আমাদের ল্যাবে, এই জিনিসগুলো ছিল, মানে আমাদের একটা ইজি মেশিন ছিল আর কি, যেটার সঙ্গে তুলনা করে আমরা এই জিনিসটা বানাইছি। তো তখন আমি এই ইলেকট্রোড গুলো ইউজ করছি, মানে ওই মেশিন, ওইটার পার্ট দিয়ে আর কি, ওইটার হ্যাঁ কিছু হ্যাঁ পার্ট ওই মেশিন থেকে খুলে নিয়ে করছি। কারণ ইজির ক্ষেত্রে দেখা যায় কি মাথার এত কাছাকাছি বসাইতে হয় যে আপনি যদি মেডিকেলি ওয়ান টাইম ইউজ ইলেকট্রোড যদি ইউজ করেন আপনি বসায় কুলাইতে পারবেন না 32টা ইলেকট্রোড, এরকম ছোট ছোট ইলেকট্রোডই হওয়া লাগবে। তো ওইটা জেনারেলি আপনার ওই যেটা বাজারে কিনতে পাওয়া যায় স্টিকারের মতো, ওইটা দিয়ে হয় না, সম্ভব না ওটা দিয়ে করা। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি। স্যার ভিডিওর কি কোনো সাউন্ড নাই? সাউন্ড পাইতেছেন? একটু দাঁড়ান, আমি মনে হয় তাহলে ভুল শেয়ার সাউন্ড আসছে না স্যার। Bit of cooperation and patience. There are no needles or pain involved in an EEG. To sleep less the night before, and an EEG test, we both you, which may take up to 20 minutes or more. The actual EEG will run for 40 minutes. We want you to be still and relaxed for the whole test. Remember, EEGs require a little patience and cooperation. To start, the tech will measure and mark your head with a washable. এখন হলে কি মানে কনভেনশনাল ইজি এর কিছু স্পট আছে বুঝছেন, মানে যে 32টা লিড যে আপনি বসাবেন, এই 32টা লিড বসানোর আপনার হিসাব নিকাশ আছে যে একটা লিডের থেকে আরেকটা লিডের অ্যাঙ্গেল কতটুকু হইতে হবে, দূরত্ব কতটুকু হইতে হবে সেন্টারের তুলনায়। তো ওই জিনিসটার এখন হিসাব নিকাশ করতেছে, পুরো মাথাটার একটা ম্যাপ নিতেছে যাতে ও ইলেকট্রোডগুলো বসাইতে পারে। Marker. These spots are where our electrodes will be placed. The tech may ask you to turn your head from side to side so that all the marks go in the correct places. Next, each of those marks needs to be cleaned off using a mild, scratchy soap. We do this so that we can have a nice, clear recording. In other words, to collect just the information we want to collect. এই জিনিসটা কি করলো বলেন তো কেউ? স্যার মাপ নিল, আর মার্কারদের চিহ্ন করে নিল। হ্যাঁ করলো, বসানোর জন্য এখন কি করতেছে? এখন কি করতেছে? এটা ক্লিনিং লাগানোর আগে স্যার জায়গাটা ওরা কি বললো দেখেন, একটা জিনিস বললো যে মাইল্ড স্ক্র্যাচি সোপ। মাইল্ড স্ক্র্যাচি সোপ মানে আপনারা যারা মেয়েরা আছেন ওরা জানেন যে আপনারা মুখে যে স্ক্রাব করেন, স্ক্রাব করার সময় কি ইউজ করেন, এক ধরনের বালি বালি একটা জিনিস ইউজ করেন না, খুব কোর্স একটা স্ক্র্যাচি পার্টিকেল থাকে। তো আপনার এখানে এরকম একটা স্ক্র্যাচি একটা সোপ ইউজ করতেছে। তো স্ক্র্যাচি সোপ দানাদার কিছু একটা থাকে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, দানাদার একটা সোপ ইউজ করার সুবিধা কি, এক নম্বর সুবিধা হলো কি আপনি যদি স্ক্র্যাচি মানে দানাদার কিছু একটা দিয়ে চামড়া ঘষেন, তো চামড়ার উপরে যে ডেড সেল গুলো আছে, মৃত যে কোষগুলো, এই মৃত কোষগুলো সব উঠে আসবে ঘষার সাথে মেকানিক্যাল অ্যাব্রেশনের কারণে, ঠিক আছে।
আর আপনার সোপ থাকার ফলে সুবিধা কি হয়, সাবান থাকার ফলে সুবিধা কি হয়, সাবান হলে যে কোনো অয়েল বা গ্রিস, আমাদের শরীর থেকে কিন্তু নরমালি অনেক তেল তৈরি হয়, ওই গ্রিস গুলো পরিষ্কার করে ফেলে, আর ডেড সেল উঠায় ফেলে, স্ক্র্যাচ করে। তো এটার ফলে সুবিধাটা কি হয়, কন্টাক্ট ইম্পিডেন্স আমাদের যেটা, ওই যে একটা ক্যাপাসিটেন্স এবং রেজিস্ট্যান্স যে জায়গাতে আমরা ইলেকট্রোড বসাই, ওই জিনিসটা কমে আসে। বুঝতে পারছেন? আমরা কিন্তু এই জিনিসগুলো সব পড়ছি, সো আপনাদের কিন্তু এট দিস পয়েন্ট আপনাদের এগুলোর উত্তর দিতে পারার কথা। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখেন। After your technologist has finished prepping all of the marks, they will apply the electrodes. To do this, we use a sticky salt-based paste that does two things. First, it is conductive. This means that it helps the electrodes record the signals from your brain. And second, it also makes sure the electrodes stay in place during the recording. বুঝতে পারছেন? আমি একটু আগে যেটা বলছিলাম যে আমরা সবসময় প্রথমে ইলেকট্রোড বসাবে। হ্যাঁ, প্রথমে আমরা একটু জেলের মধ্যে জেলটা মাখাই নি ইলেকট্রোডের মধ্যে, হ্যাঁ। তো গোল জায়গাটার মধ্যে এই জেলটা ধরে থাকে, তারপরে এটা লাগে, এটা লাগার ফলে কি মহিলাটা বললো যে আমরা যাতে শুধুমাত্র সিগন্যাল পাই এবং এটার বাইরে যাতে কোনো নয়েজ না পাই, এবং এই জেলটা হলো সল্ট পেস্ট। ওই যে আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে সোডিয়াম এবং ক্লোরাইড, আমরা যদি সোডিয়াম ক্লোরাইড যদি আমরা কোনো একটা পানির মধ্যে গলায় ওটা দিয়ে যদি আমরা জেলি বানাই, তাহলে কি হবে, ওই জেলিটার মধ্যে অত্যধিক পরিমাণ আয়ন থাকবে, তাই না? যে আয়নটার কারণে ওটার মধ্যে দিয়ে খুব সহজে ইলেকট্রিসিটি পাস করতে পারবে, ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ হবে। তো এইটাও হলো সল্ট বেসড একটা জেল, যেটার মধ্যে আপনার প্রচুর পরিমাণ আয়ন আছে, যেটার কারণে আপনার ভিতরে যে সিগন্যালটা হচ্ছে এই সিগন্যালটাও সহজেই বাইরে নিয়ে আসতে পারবে। বুঝতে পারছেন? এবং আরেকটা সুবিধা যেটা বললো যে এই জেলটা এই ইলেকট্রোডটাকে প্লেস মতো আটকায় থাকতে সাহায্য করে, যাতে মুভমেন্ট আর্টিফেক্ট কম হয়। বুঝতে পারছেন? এগুলো কিন্তু সব আপনারা পড়ছেন এবং আমিও কিন্তু এই ভিডিওটা আগে দেখিনি, কিন্তু আমি জানি যে এটার পরে এটা করবে, কারণ এই জিনিসটার প্রোটোকল পৃথিবীর সব জায়গাতে এক। সো আপনি যদি এক জায়গাতে এই জিনিসটা শিখেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। This is a simple part of the EEG hookup with just a quick squish of the electrode onto your head in a soft cotton ball covering for some extra protection. But you will still need to lay still on the bed, because if you tried to get up at this point, all of the electrodes would fall off. Once everything is on and the recording is started, parents may hold their children in their laps, so long as the electrodes stay intact. With some patients, cooperation for an outpatient hookup is more difficult. In these cases, a patient can be held still for the hookup or even swaddled for your heart and muscle activities throughout the recording. We are now ready to start. During your EEG, it is important that you stay calm, relaxed, and as still as possible. This is important so that the recording is clean and interpretable for the doctor or epileptologist who will read the study. Sometimes your tech may ask you to relax or lay still if you are moving too much to get an accurate recording. During the EEG recording, the tech will have you perform some activities that help us in collecting as much data as possible. These activities are known as activation exercises and consist of a series of flashing lights. এটা হলো কি ইভোকড রেসপন্স দেখতেছে, মানে বাইরের থেকে একটা ফ্ল্যাশিং লাইট দিতেছে, ফ্ল্যাশিং লাইট দেওয়ার ফলে আপনার ব্রেনের মধ্যে যে অ্যাক্টিভিটি পরিবর্তন হচ্ছে, অ্যাক্টিভিটির পরিবর্তন দেখতেছে। তো মোটামুটি এটাই হলো কি আপনার ইইজি। তো ইইজি আর ইসিজির মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন আপনারা, নাকি কারো কোনো কোশ্চেন? স্যার ও এইগুলোর ইলেকট্রোড সবগুলো স্যার মাথায় লাগানো হচ্ছে, হ্যাঁ, আর হলো মানে আমরা হলো কি এখানে স্যার বুকে ব্রেনটাকে দেখার লাগানো হয় চেষ্টা ডান করতেছি, ঠিক হাতে, আছে? ডান মানে এই বাম 32টা হাতে, ইলেকট্রোড বাম দিয়ে পাতে আমরা বেসিক্যালি ব্রেনটাকে দেখার চেষ্টা করতেছি। স্যার এখানে যে 32টা স্যার, একটা থেকে স্যার একটা ডিসটেন্স কতটুকু? এটা আমার ঠিক মনে নেই, এটা আমার জানি না বলতে পারবো, আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করেন আবার। জি স্যার। জেনে আপনাকে বলবো না। এটা একটা ম্যাপ আছে, ঠিক আছে? এটার ম্যাপ আপনি গুগলে সার্চ করলেই পাবেন, যে ইজি ম্যাপ। তো আপনার পুরো মানে মাথাটার ওর একটা হেমিস্ফিয়ার আকারে দেখাবে, গ্রিড আকারে ভাগ করে দেখাবে, লঙ্গিটিউডিনাল এবং হরিজন্টাল অনেকগুলো এক্সিসে ভাগ করে দেখাবে। তো প্রত্যেকটা পয়েন্টে ক্রস সেকশন আপনি একটা করে ইলেকট্রোড বসাবেন, মানে গ্লোবটাকে আপনার যেরকম আমরা ওই দ্রাঘিমাংশ অনুযায়ী ভাগ করি না, এরকম আপনার মাথাটাকে ওরকম ভাগ করে দেখাবে, করে তারপর ওটার মধ্যে প্রত্যেকটা ক্রস সেকশনে একটা করে ইলেকট্রোড বসাইতে হয়। তো ইজি আর ইসিজি এটা নিয়ে কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু নাই। আপনি ইভেন যদি ইএমজির কথাও যদি আপনারা চিন্তা করেন, ইএমজি জিনিসটা কি নাম শোনার কথা না? ইএমজির নাম শুনছেন? আচ্ছা, তাহলে এত কিছু যখন দেখছি, তাহলে চলেন ইএমজিটা একটু দেখে ফেলি। ইএমজিটা বেশি কঠিন লাগবে না আপনার কাছে।
So for the nerve conduction study, we place electrodes on your hand. We'll ask you to put your thumb and pinky together so that we can find your APB muscle and place an electrode on it. এখানে দেখছেন কি করলো, এখানে হলো দুইটা ইলেকট্রোড ইউজ করে ইএমজি তে, ঠিক আছে? ইলেকট্রোড ইউজ করলো তো দুইটা ইলেকট্রোড কোথায় করলো? এপিবি মাসলটা খুঁজে বের করলো। তো জেনারেলি আমি যখন করতাম, তো আপনাদের ইসের নাম শুনছেন আপনারা নিশ্চয়ই, আমি মনে হয় কার্পাল টানেল সিনড্রোমের নাম শুনছেন আপনারা? কার্পাল টানেল সিনড্রোম, এটা আপনারা অনেক সময় দেখবেন যারা কম্পিউটারে অনেক কাজ করে, যারা প্রোগ্রামার বা কোডার, ওদের দেখবেন যে হাতের এই কবজিটার এখানে, যেখানে মানে হাত আপনার আঙ্গুলগুলা আপনার বাহুর সঙ্গে যুক্ত হয়েছে আর কি, কবজিটা আর কি, কবজির এখানে নিচে প্রচন্ড ব্যথা হয় যারা অনেক বেশি কম্পিউটার ইউজ করে, মাউস এবং কিবোর্ড। ওইখানে তো মাসল আছে স্যার, মাসল পেন হয় না, হ্যাঁ, এটা আসলে মাসলের পেইনটা, লিগামেন্ট আছে স্যার, লিগামেন্টে স্যার। না, এটা লিগামেন্টেরও না। এখানে হলে কি কার্পাল একটা টানেল আছে, বুঝতে পারছেন? মানে এখানে একটা সুরঙ্গের মতো আছে এই জায়গাটাতে, কার্পাল টানেল, যেটার ভিতর দিয়ে আপনার হলে কি দুইটা ডিফারেন্ট নার্ভ পাস করছে আর কি, মানে হাতের আঙ্গুলগুলো থেকে আপনার বাহুতে দুইটা নার্ভ ওই টানেল দিয়ে প্রবেশ করছে। তো আপনি যখন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কিবোর্ডটা সারাদিন ইউজ করবেন বা মাউসটা সারাদিন ইউজ করবেন, তখন ওই টানেলটা হয় কি আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়, চাপের কারণে সংকুচিত হয়ে যায়। তো টানেলটা যদি আপনার সংকুচিত হয়ে যায়, আপনি ধারণা করতে পারতেছেন যে ওটার মধ্যে যে নার্ভটা গেছে, ওই নার্ভটা আপনার একটা চাপ অনুভব করবে, তাই না? বুঝতে পারছেন? মানে টানেলের ভিতরে, টানেলটা মনে করেন একটা পাইপ, পানির যে পাইপ আছে এরকম পাইপ, এই পাইপের ভিতর দিয়ে আপনার তার গেছে। এখন পাইপটা যদি আপনার সংকুচিত হয়, তাহলে তারগুলো অবশ্যই আপনার চাপ ফিল করবে, তাই না? তো নার্ভগুলো আমরা জানি যে নার্ভ যদি আপনার বাইরের থেকে চাপ ফিল করে, ও ব্রেনে একটা সিগন্যাল পাঠাতে থাকবে যে আমি ব্যথা পাইতেছি। তো ওইখানে আপনার চাপ পাওয়ার ফলে আপনি কনস্ট্যান্টলি একটা ব্যথার অনুভূতি হয় হাতের মধ্যে। এই জিনিসটাকে বলে হলো কি কার্পাল টানেল সিনড্রোম, বুঝতে পারছেন? তো কার্পাল টানেল সিনড্রোম নিয়ে আমি যখন স্টাডি করছিলাম, তখন এখানে আমরা এরকম ইলেকট্রিসিটি দিয়ে চেক করে দেখছিলাম যে ইলেকট্রিসিটিটা আমরা যদি হাতের এই কার্পাল টানেলের আগে দিই, তাহলে এই সিগন্যালটা যাদের রোগটা আছে ওদের এই আঙ্গুল পর্যন্ত পৌঁছাইতে কতটুকু সময় লাগবে। কারণ আপনার ধারণা করতে পারতেছেন যে কোন একটা জায়গায় যদি চাপা খেয়ে থাকে, তাহলে এখানে যদি আপনি সিগন্যালটা দেন, তাহলে একটা সুস্থ রোগীর তুলনায় সিগন্যালটা যাইতে একটু দেরি হবে। বুঝতে পারছেন আমার কথাটা? তো এটা হলো বিভিন্ন ধরনের আসলে মাসেলের যদি সমস্যা হয়, আপনার মাসেল যদি ঠিক মতো কাজ করতেছে না, মনে করেন যাদের প্যারালাইসিস হয়েছে, প্যারালাইসিস বেসিক্যালি কি, আপনার নিউরনগুলো কাজ করতেছে না, আপনার ব্রেন থেকে একটা সিগন্যাল পাঠাইতেছেন, আপনি হাত নড়াইতে যেতেছেন, কিন্তু কোনো না কোনো একটা জায়গাতে ঝামেলা হয়েছে যেটার কারণে আপনার সিগন্যালটা ট্রান্সমিট করতেছে না, পৌঁছাইতে পারতেছে না। তো এই জিনিসটা আমরা এখন বুঝবো কিভাবে যে আপনার শরীরের কোন জায়গাতে সমস্যা, যেটার কারণে আপনার প্যারালাইজড অবস্থা হয়েছে। তো এটা আমরা করি কিভাবে? আমরা পুরো যে ইলেকট্রিক্যাল লাইনটা আছে, ইলেকট্রিক্যাল লাইনটাতে আমরা অল্প অল্প জায়গা করে চেক করি যে আমি এই জায়গায় সিগন্যালটা দিতেছি, ওই জায়গায় পাইতেছি নাকি, আচ্ছা তাহলে এতটুকু পর্যন্ত রাস্তা ঠিক আছে আমার। তারপরে আবার ওইখান থেকে দিয়ে আবার দেখতেছি পরবর্তী জায়গাতে সিগন্যালটা যেতেছে নাকি। মানে বিয়ে বাড়িতে আপনারা দেখবেন যে বিভিন্ন বিল্ডিং এর চারপাশে মরিচবাতি লাগায়, তো মরিচবাতির মধ্যে যদি কোনো মরিচবাতিতে যদি সমস্যা হয়, মরিচবাতিগুলো কিন্তু এভাবেই চেক করে যে প্রথমে অর্ধেকটা মরিচবাতি চেক করে যে এখান থেকে এখানে কোনো লাইট ফিউজ নাকি, তারপরে কি করে বাকি অর্ধেকটাতে চেক করে। কখনো দেখছেন মরিচবাতির কি চেক করে কিভাবে? আচ্ছা যাই হোক, তো মাসেলটাও এইভাবে চেক করে যে আপনার একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা করা শুরু করে পুরো লাইনটা দেখে, পুরো লাইনটা ঠিক আছে। তো এই মহিলাটা যেটা করতেছে, এই মহিলাটা হলে কি এই লোকটার এপিবি মাসেলের রেসপন্সটা দেখতেছে, যেটা হলে কি আঙ্গুলের এখানে আছে। তো একটা ইলেকট্রোড এখানে বসাবে, আরেকটা ইলেকট্রোড এখানে বসাবে, ও এখন দুইটা ইলেকট্রোডের মাঝখানে সিগন্যালটা মনিটর করবে। তো এটা দেখি কিভাবে করে। It's important during the nerve conduction study to try to remain as still and relaxed as possible. Okay, relax your hand. Next, we take this instrument and stems. এই ইনস্ট্রুমেন্টটা খুব সম্ভবত আপনার কোনো জায়গার প্রেসার মেজার করে, যে এই জায়গাটার প্রেসার কিরকম আছে, মানে মাসল যদি স্টিফ হয়ে থাকে বা জয়েন্ট যদি স্টিফ হয়ে থাকে, দেখি আসলে কি এটা প্রেসার মাপার নাকি। Several places on this nerve. We start out low and work our way up. ও না সরি, আমি ভুল বলছি। এটা হলে কি আপনার ইম্পালস দিতেছে একটা, মানে এক্সটার্নালি দুটো ইলেকট্রোড দিয়ে একটা ইলেকট্রিসিটি দিতেছে, একটা ভোল্টেজ দিতেছে, ভোল্টেজ দেওয়ার কারণে এখানে একটা কারেন্ট প্রবাহিত হইতেছে। তো এই কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে এখানকার যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলো মনে করতেছে ব্রেন থেকে সিগন্যালটা আসতেছে।
ব্রেন থেকে সিগন্যালটা আসছে, ও বোকা হইতেছে আর কি। বোকা হওয়ার কারণে ও দেখবেন কাঁপা শুরু করতেছে। so that you're able to get used to the feeling. তারপরে We'll যে do আরেক জায়গায় several বসাবো। places on your arm. Sometimes it can be a little. We'll do several places on your. এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন আবার। We take this instrument and stem several places on this nerve. We start out low and work our way up so that you're able to get used to the feeling. We'll do several places on your arm. দেখলেন যে আপনি এইখানে যখন ইলেকট্রিক্যাল ইম্পালসটা দিলেন তখন এখানে যতটুকু মুভমেন্ট হইলো কোনোর কাছে এখানে দেওয়ার পরে অনেক বেশি ভায়োলেন্টলি মুভমেন্ট হলো, দেখছেন? মানে মুভমেন্টটা অনেক বেশি হলো। জি স্যার। এই জিনিসটা কিন্তু মানে আপনার হাতটা সিম্পলি মনে করতেছে আপনার সিগন্যালটা ব্রেন থেকে আসতেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সিগন্যালটা ব্রেন থেকে আসতেছে না, সিগন্যালটা আপনি বাইরের থেকে দিতেছেন। আপনি বাইরের থেকে দিয়ে এখানে মেজার করতেছেন যে এই জায়গার রিডিংটা কিরকম, কিভাবে রিডিংটা চেঞ্জ হইতেছে। মানে কারো যদি আপনার প্যারালাইজ থাকে, মনে করেন ওর হাত নড়াইতে পারতেছে না, এই রোগীটা হাত নড়াইতে পারতেছে না, এখন আপনি এইখানে সিগন্যালটা দিলেন, এখানে তো আপনি একটা আউটপুট পাবেন, তাই না? আবার এখানে একটা সিগন্যাল দিলেন, এখানে একটা আউটপুট পাইলেন, কিন্তু এইখানে আপনি সিগন্যাল দেওয়ার পরে দেখলেন যে এখানে কোনো আউটপুট পাইতেছেন না। তার মানে সমস্যাটা কি হয়েছে বলেন তো? তার মানে এই জায়গায় আপনার সিগন্যালটা কোনো একটা জায়গায় কেটে গেছে, এই জায়গায় আপনার নার্ভ ড্যামেজ হয়েছে, যেটার কারণে এইখানে ইম্পালস দেওয়ার পরে এই জায়গায় আর সিগন্যাল আসতেছে না। স্যার এইখানে স্যার সবার লাস্টে স্যার যেটা দেখলাম ওইখানে দেওয়ার পরে তো স্যার হাতটা একবারে বেশি কাঁপছে স্যার। বেশি কেঁপে গেছে, কারণ কি? কারণ আমি আপনাদের কি বলছিলাম যে আমরা যখন কোনোই ব্যথা পাই তখন অনেক জোরে ইলেকট্রিসিটির মতো ঝিন করে ওঠে একদম। জি স্যার। কেন হয় বলছিলাম? স্যার ওইখানকার নার্ভ উইক। দূর এটা না তো। কেন আমরা কোনোই অন্য কোনো জায়গায় ব্যথা পাইলে ইলেকট্রিক শক খাই না, কোনোইতে ব্যথা পাইলে কেন ইলেকট্রিক শক খাই? সেনসিটিভিটি নাকি যেন একটা বলছিলেন, মানে না ওটা ইয়া বেশি। না 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 না, এরকম কিছুই বলিনি আমি কোনোইটাকে ঈশ্বরদীর সঙ্গে তুলনা করছিলাম। কেন করছিলাম? ঈশ্বরদীর বৈশিষ্ট্য কি? ঈশ্বরদী হলে কি বাংলাদেশের সবচেয়ে বড় রেল জংশন, ঠিক আছে? তেমনি কোনোইটা হলে কি আমাদের শরীরের সবচেয়ে বড় নার্ভ জংশন। মানে এটার মধ্যে অনেক জায়গা থেকে নার্ভ এসে একসাথে একাট্টা হয়েছে কোনোইতে। এই জন্য আপনি যখন কোনোইতে আঘাত পান তখন অনেকগুলো নার্ভ একসাথে ফায়ার করে। অনেকগুলো নার্ভ একসাথে ফায়ার করলে কি হবে? অনেক বেশি ইলেকট্রিসিটি উৎপন্ন হবে। তখন আমরা এই জিনিসটাকে শক হিসেবে মনে করি। বুঝতে পারছেন আমার কথাটা? তাইলে আপনি এখানে যদি একটা স্টিমুলেশন দেন, ইম্পালস দেন, তখন কি হবে? অনেকগুলো নার্ভ একসাথে ফায়ার করবে না? এটার কারণে মুভমেন্টটা বেশি হইতেছে। স্যার মাথা থেকে তো স্যার আমাদের এই যে ঘাড়ের ওই পাশ দিয়ে স্যার সব মাথার যে নার্ভগুলো আছে এগুলো তো স্যার সারা শরীরে ডিস্ট্রিবিউশন হচ্ছে স্যার। ওইখানে শুধু মাথা না মেরুদণ্ড থেকেও হয়েছে। জি স্যার, মাথার ঘাড় থেকে স্যার আর কি ঘাড়ের পিছন দিক দিয়ে তো স্যার সবগুলো নার্ভ স্যার আমাদের পুরো শরীরে। না মেরুদণ্ড থেকেও গেছে, মানে মেরুদণ্ড এবং ওই আপনি যে জায়গা বললেন ওই জায়গা থেকে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা চেক করতে পারি। তাহলে এখানে আমরা যে সিগন্যালটা মাপতেছি, মাসল থেকে আমরা যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মেজার করতেছি, এই সিগন্যালটাকে আমরা বলি হলো কি ইএমজি, ইলেকট্রোমায়োগ্রাম। মায়ো আসছে হলো মাসল থেকে, বুঝতে পারছেন? এটাকে আমরা বলি হলো কি ইলেকট্রোমায়োগ্রাম। আপনি যদি নর্মালি স্টিমুলেশন নাও দেন, আপনি যদি সিম্পলি আপনার হাতটা মুভ করেন আর খুলেন, তাহলে এখানে কি হবে? একটা ইলেকট্রিক চেঞ্জ হবে না হাতের ভিতরে আপনার? কারণ এই হাতটাকে মুভ করার জন্য কিন্তু আপনার ব্রেন থেকে একটা সিগন্যাল ফার্স্ট হাতে আসতে হইতেছে, তারপর কিন্তু আপনার হাতটা মুভ করতেছেন, ওখানে একটা ইলেকট্রিক চেঞ্জ হইতেছে। তো ওই চেঞ্জগুলো আপনি এই দুটো ইলেকট্রোড দিয়ে মেজার করতে পারবেন, যে জিনিসটাকে আমরা বলি ইএমজি। তাহলে আমরা টোটাল ই দিয়ে তিনটা জিনিস শিখলাম, একটা হলো কি ইসিজি, একটা হলো কি ইইজি, আর একটা হলো কি ইএমজি। ইএমজি তে শুধুমাত্র দুইটা ইলেকট্রোড লাগে আপনার। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার ইএমজি তে দুইটা, ইসিজি তে 10টা, ইইজি তে 32টা। তার ফুল নেম গুলো আরেকবার বলবেন? একটা হলো কি ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, কার্ডিও ফর কার্ডিয়াক, মানে কার্ডিয়াক মানে হার্ট রিলেটেড আর কি, ঠিক আছে? আর একটা হলো কি ইলেকট্রোএনসেফালোগ্রাম। ইলেকট্রোএনসেফালোগ্রাম হলো কি ব্রেইনের অ্যাক্টিভিটি, ইইজি। আর আরেকটা হলো কি ইলেকট্রোমায়োগ্রাম, মায়ো মানে হলো কি মাসল রিলেটেড, মায়োগ্রাম। আরো আছে ইওজি আছে, ইলেকট্রো অকুলোগ্রাম, মানে এটা হলো কি আপনি চোখ যে নড়াইতেছেন বা চোখের পাপড়ি যে খুলতেছেন বন্ধ করতেছেন, ওখানে একটা সিগন্যাল তৈরি হয় শুধুমাত্র চোখের মুভমেন্টের কারণে। তো ওই সিগন্যালটাকে বলা হয় ইওজি,
আমরা বিভিন্ন কারণে ইওজিও মেজার করি। তো এরকম যত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে আমরা এখন পর্যন্ত যা যা দেখলাম সবকিছু মেজার করার জন্য আমাদের কি লাগবে? শুধুমাত্র ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার লাগবে, আর কিচ্ছু প্রয়োজন নেই। শুধুমাত্র একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার যদি থাকে আপনার কাছে, আপনি এটা দিয়েই এই জিনিসটা মেজার করতে পারবেন। আর ইইজি আর সিটি স্ক্যানের কাজটা কি এক টাইপের? না, কমপ্লিটলি ডিফারেন্ট। ইজি দিয়ে আপনি স্যার ইওজি তে স্যার কয়টা লাগে, ইলেকট্রোড লাগে, আর হলো এটা ফুল মিনিংটা একটু বলবেন স্যার? ইজি হলে গিয়ে ইলেকট্রো অকুলোগ্রাম। অকুলো হলে কি আপনার যে অকুলাস থেকে আসছে, মানে হলো চোখ রিলেটেড আর কি। ইলেকট্রো অকুলোগ্রাম এটা হলে গিয়ে আপনার, আমার যতদূর মনে পড়ে, দুইটা ইলেকট্রোড দিয়ে ইওজি মাপা সম্ভব। ইভেন আপনি যখন ইইজি মাপেন, মানে আপনি যখন ব্রেনের স্ক্যান করেন 32টা লিড দিয়ে, তখন এই লিডগুলোর মধ্যে কিন্তু ইওজিও চলে আসে। কারণ আপনার পেশেন্ট তো আর অনেক লম্বা সময় চোখ বন্ধ করে রাখতে পারে না, বা চোখের পাপড়ি খুলেও রাখতে পারে না, চোখের পাপড়ি ফেলতে হয়, তখন ইওজিটা চেঞ্জ হয়। তো এই জন্য ওরা করে কি, মেডিকেল টেকনিশিয়ানরা আগেই ইওজি মেপে রাখে। ইওজি মেপে রেখে ও একটা রেফারেন্স রেখে দেয়, মানে একটা বেসলাইন রেখে দেয়, যাতে আপনার ইজি থেকে ইওজিটা বিয়োগ করে দিতে পারে। বুঝতে পারছেন আমার কথাটা? মানে ইজি যখন মেজার করেন ওটার সঙ্গে আপনার ইসিজি যখন ইজি যখন মেজার করেন ওটার মধ্যে ইওজিটাও অটোমেটিক চলে আসে, কারণ চোখ আর এই ব্রেনের কাছাকাছি যে ইলেকট্রোড গুলো বসানো খুব কাছাকাছি, তো ওইটার মধ্যে একটা আর একটা সিগন্যাল ঢুকে পড়ে আর কি। তাহলে ইইজিটা মূলত কিসের জন্য করা হয়? ইজি করা হয় মনে করেন আপনার ব্রেনে কোনো, মনে করেন আপনার মৃগী রোগ আছে আপনার, ঠিক আছে, বা কোনো একটা ধরনের স্পেজম আছে। ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে আমি ঠিক শিওর না, আমি তো ডাক্তার না, আমি ঠিক শিওর না। আমি যেটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন আমি যেটা জানি ইজির, যে যাদের মনে করেন এপিলেপসি আছে, মানে যে মৃগী রোগ আছে, বা যেটা বাংলাতে বলে ফিট খায়, স্প্যাজম হয় বিভিন্ন রকমের, তো ওদের ইজি করলে দেখা যায় যে দেখছি স্যার যারা ব্রেন স্ট্রোক করে স্যার, হ্যাঁ স্যার এরকমই স্যার লাগানো থাকে, তার কারণে জিজ্ঞেস করলাম যে স্যার কোন। আচ্ছা আচ্ছা, হইতে পারে, আমি তো আসলে ডাক্তার না, আমি আসলে যে অল্প কিছু বিষয় দেখছি ওগুলাই বলতে পারি। হইতে পারে কারণ ব্রেইনের যে কোনো চেঞ্জ হলেই ওই জিনিসটা আপনি ইজিতে দেখতে পারবেন। মনে করেন আপনি ঘুমের সমস্যা হইতেছে, ঠিক আছে, অনেক মানুষই আছে যারা একদম ঘুমাইতেই পারেন না রাতের বেলা, ওদের একদম ক্লিনিক্যাল ইনসমনিয়া আছে, রাতের বেলা ঘুমাইতেই পারতেছে না। তো ওদের জন্য বিভিন্ন হসপিটাল আছে যেখানে স্লিপ থেরাপি দেয়। এটা কিন্তু অনেক কঠিন সমস্যা, যাদের একদম রাতের বেলা ঘুম হয় না। আপনারা হয়তো অনেকেই, আমার প্রতি রাত স্যার 3টা-4টা বাজে স্যার, আমিও 3টা-4টা বাজে ঘুমাই, কিন্তু এটা সমস্যা না। কিছু কিছু মানুষের মেডিকেল সমস্যা আছে, ওদের রাতের বেলা ঘুমাইতেই পারে না, ওরা একেবারে ঘুমাইতে পারে না, মানে পুরো রাত জেগে থাকে। এরকম একটা সমস্যা হয়েছে, তুমি টেস্ট করে নাও, ওটা হলো ক্লিনিক্যাল ইনসমনিয়া, ঠিক আছে। পরবর্তীতে হচ্ছে সিজোফ্রেনিয়া রোগী হয়। আমার একটা বোন আছে, ঠিক বলছেন, আমি এটাই বলতে চাইছিলাম। জন্মের পর থেকে ও আবার ব্লাইন্ড, ও হচ্ছে জন্মের পর থেকেই আপনার দিনের বেলা ঘুমায় আর রাতের বেলা জেগে থাকে। তো এই অতিরিক্ত জেগে থাকার ফলে কি হয়, আপনার ব্রেনের যে সেলগুলো আছে এই সেলগুলো খুব তাড়াতাড়ি ডিকে হয়ে পরবর্তীতে আপনার দেখা যায় সিজোফ্রেনিয়া থেকে শুরু করে আলঝেইমার, এই টাইপের অনেক ধরনের রোগ হওয়ার চান্স থাকে। তো ওই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যখন আপনার সমস্যাটা ধরতে চায় ডক্টররা, যে আপনি কেন ঘুম আসতেছে না রাতের বেলা, তখন আপনি ওই ধরনের হসপিটালে ওভারনাইট স্টে করেন, মানে পুরো একদিন স্টে করবেন। তো আপনার মাথার মধ্যে সবসময় এরকম ইলেকট্রোড লাগানো থাকবে, ওরা আপনাকে সারাদিন মনিটর করবে যে আপনার সমস্যাটা কি, যেটার কারণে আপনার রাতের বেলা ঘুম আসতেছে না। তো ওইটা অনুযায়ী বিভিন্ন ধরনের মেডিকেশন দেয় আর কি। তো এই স্লিপ হলেও স্যার এগুলো কিন্তু স্যার এই টেস্টটা করা, হ্যাঁ স্লিপ অ্যাপনিয়া হলেও হতে পারে। মেডিসিন দিলে তো ঘুম আসে, কিন্তু মেডিসিনে তো সমস্যা আছে, আপনার বেশি মেডিসিন খেলে তো আপনার ডিপেন্ডেন্সি তৈরি হবে, মানে এক ধরনের মাদকাসক্ত হয়ে যাবেন আপনি। স্যার আজ তো স্যার দীর্ঘ স্যার 6-7 বছর হলো স্যার আমি মেডিসিন খেয়ে ঘুমাই স্যার, তাও ঘুম আসে না। এটা করাটা উচিত না, কারণ আপনি যে মেডিসিনটা খান এটা কি ধরনের মেডিসিন? তুমি ফেসবুক ছাইড়ে দাও, বুঝছো? স্যার টিপটিন 25, তারপরে টিপটিন 1, আবার স্যার আরেকটা এটার গ্রুপটা কি আপনার? ট্রিপটিন বানানটা বলেন তো। TRIPTIN ট্রিপটিন 10 স্যার, টিপটিন 25 মিলিগ্রাম, আর আপনার হলো টিপটিন 1। এই যে আপনার যেটা আছে না যে ট্রিপটিন, এই ট্রিপটিনের কাজটা কি? ট্রিপটিন হলো কি বেসিক্যালি আপনার ওই হার্টের রিদমটাকে কমায় দেয়, তাই না? না কি করে ট্রিপটিন? ঘুমের ওষুধ স্যার জানি না, কিন্তু খাইলে স্যার ঘুমের ওষুধ একটু জানি। ও খায় ঘুম আসে স্যার, খাইলে নাকি পানির জন্য ঘুমানো যায়। আপনার মনে হয় ট্রিপটিন খাওয়াটা ঠিক হইতেছে না। আপনি ডাক্তারের সঙ্গে কথা বলে নিছেন ট্রিপটিন খাওয়ার আগে? ট্রিপটিন তো ডিপ্রেশনের ওষুধ স্যার, আপনার হলো ইসের ডাক্তার দিছে স্যার, এটা হলো আপনাদের যে কি জানি ইমনেসিনার ডক্টর দিছে স্যার। আচ্ছা আচ্ছা, আমি খাইতাম হলো কি আপনার লেক্সোটেনিল আর কি। তো লেক্সোটেনিল যেটা করে, লেক্সোটেনিল হলো কি আপনার হার্টের রিদমটাকে কমায় দেয়।
মানে হার্ট আপনার প্রতি মিনিটে যতটুকু বিট করে এর থেকে কম পরিমাণ বিট করে। তো কম পরিমাণ রক্ত চলাচল হলে, কম পরিমাণ অক্সিজেনেশন হলে কি হয়, একটু ঘুম ঘুম ভাব আসে আর কি, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি লং টার্ম এই ধরনের ওষুধ খান যেগুলো আপনার হার্টের রিদমকে স্লো করে দেয়, তো এটাতে আপনার সমস্যা কি আপনার ধারণা করতে পারতেন, হার্টের মধ্যে পার্মানেন্টলি সমস্যা হয়। মানে হার্টের যে রিদম, এই রিদমটা যে ওর মানে ন্যাচারাল যে স্টেটটা ছিল ওই স্টেটটা ও ধরে রাখতে পারে না, ওভার দ্য টাইম ও রিদমের মধ্যে সমস্যা হয়, তখন আপনার হার্ট অ্যাটাক এবং বিভিন্ন ধরনের অন্যান্য সমস্যার পসিবিলিটি অনেক বেড়ে যায়, বুঝতে পারছেন? মানে যেটা ফিব্রিলেশন বলে। তাহলে স্যার আজ স্যার দীর্ঘ 15-20 দিন ধরে স্যার আমার বাম সাইডে খুব ব্যথা করে, মানে এটা না না না, এটা আপনি মিলাইতেছেন এখন। আমরা তো ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আমি গ্যাসের সবসময় বলি আমরা ইঞ্জিনিয়ার, আমরা তো কবিরাজি করতে পারবো না। এটা আপনি 2-2-4 মিলাইতেছেন এখন। আপনাকে বলছি না, মিলাচ্ছি না, তাই বললাম আর কি। এটা হলো অনেক লম্বা সময়, মানে আপনি 20 বছর 25 বছর ধরে খাচ্ছেন ওষুধটা, তখন যে আপনার সমস্যা হবে। আপনার 1-2 বছরের সমস্যা হবে না, 20 বছর 25 বছর খাবেন, এরপরে যে আপনার একদম ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যাবে। এই জন্য ঘুমের ওষুধ খাওয়ার ব্যাপারে খুব সাবধান। ঠিক আছে, আশা কিছু ঘুম স্পেশালিস্ট আছে, ওদেরকে দেখাইলে স্যার এই টেস্টটা করানো হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ হয়তো এমন হতে পারে যে আপনার সমস্যাটা অন্য কিছু। ঘুমের ওষুধ দিয়ে আপনি জাস্ট শাক দিয়ে মাছ ঢাকতেছেন, কিন্তু আপনার সমস্যাটা অন্য কোনো একটা জায়গাতে। তখন আপনি ভালো কোনো ডক্টর ঘুমের ওষুধ দেয় না স্যার, এটা কোনো পার্মানেন্ট সলিউশন? হ্যাঁ, ঘুমের ওষুধ স্পেশালি ইয়ং এজে যখন আপনি চাইলে এক্সারসাইজ করতে পারতেছেন, ফুটবল খেলতে পারতেছেন, ক্রিকেট খেলতে পারতেছেন, এগুলো না করে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোটা আমার মনে হয় যে শর্টকাট আর কি। তো এই জিনিসটা ভালো ডাক্তাররা কখনোই করবে না। আর শাইন তুমি একটু এক্সারসাইজ করে ঘুম আসে কেন? ফুটবল খেলো আর ঠিক আছে, আপনারা এগুলো নিয়ে এখানে আলোচনা করার দরকার নেই, কিন্তু মানে আপনারা জাস্ট এখন যেহেতু আপনারা এই জিনিসগুলো সম্পর্কে জানলেন, সেহেতু আপনারা এখন পরবর্তী জীবনে আরো বেশি ওয়াইজ ডিসিশন নেবেন, ঠিক আছে? আর মানে ইঞ্জিনিয়ারের মতো কাজ করবেন, মানে একটা ইঞ্জিনিয়ারের কাছে কি এক্সপেক্টেড থাকে সে সব সময় চিন্তা করে কাজ করবেন। আমার দুই চোখে বলেন, চোখে মনে হয় স্যার মানে হাফ লিটার করে করে দুই চোখে আধা লিটার পানি রাখা যাবে স্যার, এতটুকু মনে দেবে গেছে আর কি স্যার, ঘুমের হয় না যদি। তো এটা তো কোনো ক্রেডিটের কথা না, আপনি এমন ভাবে বলতেছেন এটা ক্রেডিট একটা। ঘুম আসতেছেন, আপনার ঘুমানোর ব্যবস্থা করতে হবে, তাই না? বেঁচে না থাকলে কি করবেন? নিয়মিত আবার ঘুম না হইলে, আমি আমার বোনের ক্ষেত্রে দেখছি, যখন হচ্ছে ওর খুব মানে এইরকম সমস্যা বেশি হয়, ঘুমাচ্ছে না ঠিক মতো, তখন যে দেখা যায় যে খাওয়া দাওয়া কয়েকদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে দিবে, তারপর উল্টা পাল্টা বকা শুরু করে দিবে, এজ লাইক হচ্ছে মানে একদম পাগল হয়ে গেলে যেরকম মানুষ ইয়ে হয়ে যায়, কি মানে বলতেছে আগেকার দিনে যাদেরকে পাগল বলতে, তাতে আসলে আমরা জানতে পারছি যে সিজোফ্রেনিয়াটা এক ধরনের পাগলামি আর কি, পাগলের মতন উল্টাপাল্টা জিনিস দেখে, হ্যালুসিনেট করে বেসিক্যালি। তো আপনার ঘুম ঠিক মতো না হলে আপনি দেখবেন যে 3 দিন 4 দিন টানা না ঠিক মতো না ঘুমাইলে আপনি হ্যালুসিনেট করা শুরু করবেন, তখনই মানুষ ভূত দেখে, পেতনি দেখে। তো ভূত দেখা পার্টি বেশিরভাগই সিজোফ্রেনিয়ার রোগী, অনেকেরই আছে সিজোফ্রেনিয়া, অনেকেরই আছে, আবার অনেকের আছে স্লিপ অ্যাপনিয়া থাকে, স্লিপ অ্যাপনিয়ার কারণেও ভূত দেখে অনেকে। তো আপনাকে আমি সাজেস্ট করবো আপনি ভালো ডাক্তার থেকে ইইজি করান বা অন্য ইসিজিও করান, যে আপনার হার্টটাও ঠিক মতো কাজ করতেছে নাকি এটাও দেখেন, তারপরে বুঝতে পারবেন সমস্যা কোথায়। অনেক মানুষই আছে হার্ট অনেক বেশি বিট করে, দেখবেন যে এই ধরনের মানুষ বা নর্মাল মানুষের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ হয়, ওভার অ্যাক্টিভ হয়। তো অন্য কোনো সমস্যাও থাকতে পারে, আমি তো ডাক্তার নাম বলতে পারবো না। স্যার ইয়াবা খাইলে কি হার্ট বেশি বিট করে? ইয়াবা খেলে আপনার যেটা হয় আমি জানি, যেটা ভাবছিলাম, ইয়াবা তো হলে কি আপনার 70% মেথেমফেটামিন আর 30% হলে কি ক্যাফেইন, ঠিক আছে? মানে ইয়াবা কিন্তু জাস্ট বিদেশে যে জিনিসটাকে বলে ক্রিস্টাল মেথ, ওই জিনিসটাকে বাংলাদেশ পর্যন্ত আসতে আসতে হয়ে গেছে হলে কি আপনার ইয়াবা আর কি। তো মেথেমফেটামিন ক্যাফেইনটা হলে কি আপনার হার্টটাকে বেশি বিট করে। দেখবেন যে কফি যদি খান, কফি খেলে আপনার দেখবেন যে হার্টের বিট অনেক ইরেগুলার, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর মেথেমফেটামিন যেটা করে, মেথেমফেটামিন হলে এক ধরনের স্টিমুলেন্ট মানে হলে কি আপনার কি বলবো, এনার্জি ড্রিঙ্কের মতো অনেকটা আর কি। মানে এটা ইয়াবা উপকারী নাকি স্যার এটা খাওয়ার? আমি যতদূর জানি যে মেথেমফেটামিনটা আবিষ্কার করা হয়েছিল কি আপনার ওয়ারফেয়ারের জন্য, মানে যুদ্ধে আর্মিদের খাওয়ানো। আরে ভাই এটা হিটলার আবিষ্কার করছিল এনার্জি থাকে যুদ্ধক্ষেত্রে, মানে এটা করলে আপনার শরীর ঘুমিয়ে পড়ে, তো সৈন্যরা ঘুমিয়ে পড়ে, যদি ঘুমিয়ে না থাকে। শুধু এটা না আপনার স্টিমুলেন্টের কাজ হলে কি যে আপনার ঘুম আসবে না, এটা একটা, আর এটা হলে কি আপনার সেনসিটিভ করে তুলবে। পড়াবেন আরো? না আর কিছু পড়াবো না, আজকের পড়াবেন না, আর পড়াবো না। স্যার একটু রেকর্ডটা অফ করে দেন।
কেন ইয়াবা টিয়াবা রেকর্ডে থাকলে সমস্যা নাকি? রেকর্ডটা অফ করেন স্যার। না স্যার থাকুক স্যার। স্যার আমাদের সমস্যা